আসসালামু আলাইকুম পাঠক। আজকের নতুন গল্প প্রেমের নির্বাসন। দয়া করে তাজমহল বিষয়ে এবং নতুন গল্প বিষয়ে কিছু কথা শুনে যাবেন। প্রেমের নির্বাসন অনেক সুন্দর একটা গল্প, যা আপনার মনকে নাড়া দিয়ে যাবে। এই গল্পের মাঝে একটা পরিবারকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, যা আপনার জীবনের সাথে মিলে যেতেও পারে। একজনকে মন থেকে ভালোবেসে তাকে না পাওয়ার যে কতটা কষ্টের, সেটাই জানতে পারবেন এই গল্পে। আবার কষ্টের মাঝেও অনেক হাসির বিষয় আছে, যেটা শুনলে আপনি হাসতে বাধ্য হবেন। সব মিলিয়ে গল্পটা অনেক সুন্দর হবে। লেখিকা অনেক কষ্ট করে গল্পটা লিখছেন আপনাদের জন্য। আশা করি আপনারা পুরো গল্পটা শুনবেন এবং আপনাদের মতামত জানাবেন। আর আপনারা যারা তাজমহল গল্প শুনছেন, তাদেরকে বলতেছি, তাজমহল গল্পের থেকেও অনেক ভালো হবে এই গল্পটা। আর তাজমহল গল্পের বাকি পর্ব আসতে একটু সময় নিতেছেন লেখিকা, কারণ উনি একটু অসুস্থ। আশা করি খুব তাড়াতাড়ি বাকি পর্ব পেয়ে যাবেন। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং গল্প শুনবেন। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের গল্প, প্রেমের নির্বাসন। আমার পছন্দের মানুষটা বিয়ে করে বউ নিয়ে এসেছে, আর তার বাসর ঘর সাজানোর দায়িত্ব কিনা পড়েছে আমার উপর। নাইস না ব্যাপারটা? আসলেই নাইস। আমার ভাগ্যে এর চেয়ে ভালো আর কী বা থাকতে পারে। বলতে বলতে ভেউ ভেউ করে কেঁদে ফেলল বিকেল। তৃপ্তি হতবাক স্বরে শুধালো, তুই রোদ ভাইয়াকে ভালোবাসতি? কই, কোনোদিন তো বলিসনি। বলতে হবে কেন? তুই বুঝে নিতে পারলি না? অবশ্য যে বোঝার সেই তো কোনোদিন বোঝেনি। কতবার আমার ভাগের লেগ পিসের চিংড়ি তার সঙ্গে শেয়ার করেছি। তুই বল, আমি জীবনে এগুলো কাউকে দেই? তৃপ্তি অপ্রস্তুত ভঙ্গিতে দুপাশে মাথা নাড়ালো। বিকেল কাঁদো কাঁদো কণ্ঠে বলল, অথচ তাকে দিতাম। তার সব কাজ আমি নিজের হাতে করতাম। বড় মা আমায় দিয়ে তার কম সেবা করিয়েছে? হ্যাঁ, তার জন্যে চুল বড় রাখলাম, অথচ আমার সবসময় ছোট চুল পছন্দ। কোনো ছেলে ফ্রেন্ড বানায়নি, সে পছন্দ করে না এসব। তাই স্কুল টু বাসা, বাসা টু স্কুল, আবার কলেজ টু বাসা, বাসা টু কলেজ করে করে জীবনের 12 থেকে 13 বাজালাম। অথচ দেখ না, যে বেয়াদবের জন্য এসব করেছি, সে ঠিকই রঙ্গলীলা করে এখন বিয়ে করে নিয়েছে। তৃপ্তির বুকের উপর ঝাঁপিয়ে পড়ল বিকেল। আর্তনাদের স্বরে আওড়ালো, কেউ আমাকে বুঝলো না, আমার দুঃখটা বুঝলো না। বড় মা আমাকেই পাঠালো এই ঘর ঝেড়ে মুছে তার ছেলে আর ছেলের বউয়ের জন্য চিতা সাজাতে। আল্লাহ গো! থাক, কাঁদিস না। তুই তো আমাকে বলতে পারতি একটু। আমাকে বেস্ট ফ্রেন্ড বলিস, অথচ কাজের কথাটাই বললি না। এখন আর এত হাউমাউ করে কি হবে? যা হওয়ার তা তো হয়েই গেছে। তৃপ্তি ওকে শান্ত করতে চাইল, তাতে আরও জ্বলে উঠল বিকেল। হঠাৎ কান্না থামিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, কক্ষনো না। আমি শান্তিতে থাকবো ভাবছিস? ইম্পসিবল। ওই ছেলের হাড় মাংস জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে না খাওয়া অবধি আমার শান্তি হবে না রে তৃপ্তি। যদি আমি মরে যাই, তারপরেও না। এই কষ্টের ফল তো তাকে দিতেই হবে। তার কি দোষ? বেচারা কি জানতো নাকি তারই আপন চাচাতো বোন তাকে লাইক করে? জানবে না কেন? পুরুষ মানুষ কি এত ভোদাই নাকি কে তাকে পছন্দ করে কে অপছন্দ তা বুঝবে না? আর তুই তাকে বেচারা বলছিস কেন? তুই কি আমার পক্ষে নাকি ওই হারামখোর ভাইয়ের পক্ষে? এই তৃপ্তি, উত্তর দে। তৃপ্তি হাত দুটো জড়ো করে বলল, আমায় ক্ষমা কর, তোদের মাঝখানে আমি ঢুকতে চাই না। যা খুশি করিস গে, এখন ঘরটর গোছা। বড় মা এলো বলে। আসুক, পারবো না আমি। বিকেল কি বুকে ছুরি গাঁথবে আর আমি তার জন্য ফুলের বিছানা সাজাবো? নো ওয়ে, পারবো না। না মানে না। তৃপ্তি মৃদু শ্বাস ফেলল। ভেতর দিয়ে হাসিতে পেট মুচড়ে উঠছে তার। বিকেলটা এরকমই, একটু অদ্ভুত, অল্পতেই অতি আবেগী। কাঁদতেও সময় নেয় না, হাসতেও না। ওর ক্রাশ লিস্টের তালিকা বিশাল বড়। তার ভেতর যারই বিয়ে হোক, তাকে নিয়েই এমন হাউ হাউ করবে মেয়েটা। তৃপ্তি এই আচরণের সঙ্গে অভ্যস্ত, কিন্তু এবার যে নিজেদের আপন কাজিন মির্জা বাড়ির বড় ছেলে রোদ্দুরের দিকেও নজর দিবে পাগলি মেয়েটা, এটা সত্যিই বিস্ময়কর ব্যাপার ছিল তার জন্যে। একই সঙ্গে ভয়াবহ। রোদ্দুর ভাই জানলে মেরে হাড্ডি গুড্ডি একত্র করে জড়ো করবে। সেগুলো দিয়ে এই ঠান্ডায় আগুনও ধরাতে পারে। যে জল্লাদ ছেলে, বাপরে বাপ! পাগলিটা বুঝতে চাইছে না, এভাবে কান্নাকাটি করার কোনো মানে হয়? ওরা সবাই একই বাড়িতে হৈ হৈ করে বড় হওয়া, মেতে ওঠা ভাই বোন দল। বাড়িটির নাম অশ্রুপাত। এমন অদ্ভুত নামকরণের কারণ কেউই জানে না, এমনকি এ বাড়ির সিনিয়র কর্তা উমেদ মির্জাও না। বংশসূত্রে পাওয়া এই দোতলা বাড়িতেই তারা 4 ভাই বোন মিলেমিশে বসবাস করছে। আজকালকার যুগে এমন দেখা মেলা ভার।
কিন্তু উমেদ মির্জার এক কথা, যতদিন মা বেঁচে আছেন ততদিন সব ভাই বোন পরিবার নিয়ে একত্রে থাকব। তিনি যেন মনে বিন্দুমাত্র কষ্ট নিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে না যান। সেই মোতাবেকই নিচতলার 2 ইউনিট বড় ভাই, মেজ ভাই আর দোতলার 2 ইউনিট ছোট ভাই এবং একমাত্র বোন ভাগ বাটোয়ারা করে সুন্দর মতো থাকছেন। বড় ভাইয়ের ঘরে 2 ছেলে মেয়ে, রোদ্দুর এবং মিশি। মেজজনের 2 মেয়ে, তৃপ্তি এবং স্বস্তি। ছোট ভাইয়ের একমাত্র মেয়ে বিকেল, আর ফুপুর 2 ছেলে সৌম্য, দীপ্র। এই 7 ভাই বোন এ বাড়ির প্রাণ যেন। ওদের চঞ্চলতায়, মুখরতায়, হইহল্লায় মির্জাবাড়ি সরগরম হয়ে থাকে সব সময়। তবে আজকের বিষয় ভিন্ন। আজ এবাড়ির বড় ছেলে এমন একটি কাণ্ড ঘটিয়ে এসেছে তা কেউ ঘূর্ণাক্ষরেও কল্পনা করতে পারেনি। সময়টা বিকেলবেলা ছিল। ভাত ঘুম সেরে যে যার মতো উঠে ব্যস্ত হয়েছিল কাজে। সন্ধ্যের নাস্তা, রাতের রান্না কি হবে তাই নিয়ে গুজগুজ চলছিল রান্নাঘরে। ছেলেমেয়েরা সবাই বসেছিল বাড়ির মধ্যখানের এক টুকরো উঠোনটায়। কুয়াশার চাদর নামছিল ঝুপ করে। ঠিক সেই সময়টায় কলিং বেল বাজল মূল দরজায়। দীপ্র উঠে এলো দল ছেড়ে। দরজা খুলতেই আর্ত চিৎকার ভেসে এলো মুখ থেকে তার। সজোরে চিৎকার করে বলে উঠল, ভাইয়া! সেই আর্তনাদে পরিমরি করে ছুটল সবাই, যে যেখানে ছিল। এমনকি বিকেলও। মেয়েটা সবেমাত্র তার আর্টের সরঞ্জাম নিয়ে বসেছিল। একটা সূর্যাস্ত ডোবা আকাশকে ফ্রেমবন্দি করার শখ অনেক দিন যাবত। আজ সেই ইচ্ছে নিয়েই আটসাট হয়ে বসেছিল, কিন্তু তাকেও উঠে ছুটতে হলো শেষমেশ। উঠবার সময় নীল রংটা ছলকে পড়ে হাত, জামা, পায়ের কিছুটা অংশে দাগ ফেলল। বিকেল পাত্তা দিল না। রোদ্দুর ভাইয়ের কি হলো তাই জানা মুখ্য বিষয়। দেখা গেল মানুষটার কিছুই হয়নি। 6 ফুট 3 ইঞ্চির শটান দেহখানা টান টান করে দাঁড়িয়ে আছে পাথুরে মুখ করে। তবে পাশে দাঁড়ানো 5 ফুট 9 ইঞ্চির মেয়েটাকে চিনতে পারল না বিকেল। মেয়েটার চোখ ভরা কৌতূহল, কেমন ড্যাব ড্যাব করে চেয়ে চেয়ে দেখছে সবাইকে, এমনকি বিকেলও। ওকে দেখে রোদ্দুরের হাতটা আঁকড়ে ধরল আরও শক্ত করে। বিকেল বিস্মিত। তার পরপরই জানল সবচেয়ে অপ্রিয়কর সত্য কথা। মেয়েটা আর কেউ নয়, তারই পছন্দের মানুষটির সদ্য বিবাহিত স্ত্রী। বিকেল এখনও কাঁদছে। চোখ জোড়া লাল হয়ে ফুলে গিয়েছে তার। নিজে কিছু করছে না, তৃপ্তিকেও নড়তে দিচ্ছে না। তৃপ্তি হতাশ। কি বলে যে সান্ত্বনা দেবে ঠিক বুঝে আসছে না তার। একটা হাত পিঠের ওপর রেখে ঘষে চলেছিল। এমন সময় ভিড়িয়ে রাখা দরজাটা টান হয়ে খুলে গেল। তৃপ্তি চমকে উঠে দেখল রোদ্দুর এসে দাঁড়িয়েছে। চোখ মুখ নির্লিপ্ত, যেন কোথাও কিছু হয়নি। তৃপ্তি কিছু একটা বলার জন্য ঠোঁট সামান্য ফাঁক করতেই চোখ ইশারায় তাকে থামতে নির্দেশ দিল রোদ। ঘরের ভেতর ঢুকে তৃপ্তিকে বাইরে চলে যেতে ইশারা করল রোদ। বিকেল দেখল না কিছুই। তার পিঠ পিছনে রোদ্দুর দাঁড়িয়ে। তৃপ্তি ভাইয়ের কথা মোতাবেক ঠেলে বিকেলকে সরালো বুকের ওপর থেকে। আমতা আমতা স্বরে বলল, সব ঠিক হয়ে যাবে, আমায় একটু যেতে দে। কই? ভাঙা কণ্ঠস্বর। 2 মিনিট, তুই বস, আমি আসছি। বলেই উঠে ছুটল তৃপ্তি। তার যাওয়ার পণে অনুসরণ করেই পেছন ফিরে চাইল বিকেল, আর চমকে উঠল। মানুষটা পাঞ্জাবির 2 পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে তার দিকেই চেয়ে আছে। ভাবভঙ্গিতে কোনো বিকার নেই। বারে বাহ, এর জন্য কিনা কেঁদে কেঁদে মরছিল সে। নিজেই নিজেকে ধিক্কার জানিয়ে উঠে পড়ল বসা থেকে। লাফ দিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই একটা হাত বাড়িয়ে টেনে নিজের বুকের পাটাতনে আছড়ে ফেলল রোদ্দুর। বিকেল আতকে ওঠে। এত কাছে এর আগে কোনোদিনও আসা হয়নি। কোথায় যাচ্ছিস? ফিসফিস করে জানতে চাইল সে। বিকেল মুছড়ে উঠতে উঠতে জানালো, জাহান্নামে। গলা দিয়ে কথা নয়, যেন আগুনের হলকা বেরোচ্ছে তার। হাসলো ছেলেটা। ওখানে যাওয়ার পারমিশন তোকে কে দিয়েছে? আমার যেখানে খুশি আমি সেখানে যাব, পারমিশন নেওয়ার কি আছে? আমার পারমিশন ছাড়া এক পায়ে এদিক ওদিক হলে ভেঙে হাতে ধরিয়ে দিতে 2 সেকেন্ড লাগবে না যে ভুলে গেছিস? ওটা আগের হিসেব, এখন ভিন্ন। কি ভিন্ন? তোমায় বলতে পারবো না রোদ ভাইয়া, ছাড়ো। ছাড়বো না, আমি কিন্তু চেঁচাবো। চেঁচা? বেশি করছো? জানিসই তো বাড়াবাড়ি আমার রক্তে মিশে আছে। ভালো হচ্ছে না কিন্তু। কবে ভালো কিছু করেছিলাম আমি? রোদ ভাইয়া? কে? আমার হাতটা লাগছে। এইবার ছেড়ে দিল রোদ্দুর। বিকেল সুযোগ পেয়েই সরে দাঁড়ালো। হাতটা দেখলো ভালো করে। লাল হয়ে গেছে জায়গাটা। এত শক্ত করে চেপে ধরে কেউ? পাঠার বাচ্চা একটা। দুনিয়ার আর কারো বেলায় কোনো মাথা ব্যথা নেই। যত জোরজারি সব তার সঙ্গে। তোর বউটা যেন তোর চেয়েও ডাবল তেড়া হয়। তুই যদি ডানে যাইতে বলিস, সে যেন বাঁয়ে যায়। তোর জীবন যৌবন সব যেন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। দোয়া করে দিলাম, বদদোয়া। ফু। মনে মনে বিড়বিড় করে বিকেল। তার ফু শেষ হতেই হেসে ওঠে রোদ্দুর।
বিকেল ভ্রু কুচকে তার দিকে চেয়ে শুধারো, কি? রোদ্দুর দু হাতে মুখ চেপে ধীর পায়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালো। দুধারে মাথাটা নাড়তে নাড়তে বলল, কিছু না। তারপর ফট করে দরজাটা আটকে দিতেই লাফিয়ে উঠল বিকেল। কি হলো এটা? দরজা আটকাচ্ছ কেন? বলতে বলতে এগিয়ে এলো চপল পায়ে। রোদ্দুর ঘুরে দাঁড়িয়ে আকস্মিক বিকেলের হাত দুটো মুঠোয় ভরে দিয়ে বলল, শান্ত হ, কিছু বলেই চলে যাব। সিন ক্রিয়েট করছিস কেন? আমি সিন ক্রিয়েট করছি? আমি? তুমি আসলেই একটা লুচু। বউ যদি দেখে বোনকে নিয়ে এক ঘরে দরজা আটকে আছো, কি ভাববে কি? চোখ মুখ শক্ত হয়ে গেল রোদ্দুরের। এমন কিছু বলতে পারে বিকেল কল্পনাতেও ভাবেনি ছেলেটা। বিকেলও কোনোদিন ভাবেনি রোদের সামনে এমন আচরণ করবে সে। সবসময় মাথা নিচু করে চুপচাপ সব মেনে আসা বিকেলের আজ কি হলো? কিছুই পরোয়া করতে চাইছে না যেন। সত্যি সত্যি রোদ্দুরের এমন কাজ মানতে কষ্ট হচ্ছে তার। বুক জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। না পারছে কাউকে বোঝাতে, না পারছে নিজেকে শান্ত করতে। তাই তো না চাইতেও উঠে আসছে এলোমেলো কথাবার্তা। সামনাসামনি থাকলে ভয়াবহ কাণ্ড হতে পারে ভেবেই বিকেল বাইরে বেরোনোর জন্য অস্থির হলো। তাতে রোদ্দুরের মেজাজ চড়ল চটপট করে। গলার পারদ তুলে শুধালো, সমস্যা কি? আমার সঙ্গে এর আগে এক ঘরে থাকিসনি নাকি? এখন এত ঢং কেন? ওই যে বললাম, এখন হিসেব আলাদা। কিসের হিসেব আলাদা? আমার বউ হলেই তুই তোর ইচ্ছা স্বাধীন মতো যা খুশি তাই করতে পারবি? আপনি যদি যা খুশি করতে পারেন, আমাদের করায় দোষ কিসের? কি বললি? কি বললি? আবার বল। বলতে বলতে বিকেলকে দেয়ালে ঠেস দিয়ে দাঁড় করালো রোদ্দুর। চেপে ধরল হাত দুটো এক হাতে। অপর হাতের দু আঙুলে থুতনি চেপে চোখ গরম করে শুধালো, কি যেন বলছিলি? আবার বল এখন। ওং ওং কিছু একটা উত্তর দিতে মুখ খুললেও উচ্চারণ করতে পারল না। রোদ্দুর আরও জোরে চাপা দিয়ে ধরল। এবার ব্যথায় গুঙিয়ে উঠল মেয়েটা। রোদ্দুর ছেড়ে দিল। গম্ভীর কণ্ঠে সাবধান করল, তোর ভণ্ডামি দেখতে এ ঘরে আসিনি। একটা কথা বলতে চেয়েছিলাম, বাট যাকগে, আমার ঘর থেকে বের হ। নেক্সট টাইম এ ঘরে তোকে যদি দেখি, তোর হাড় আস্ত থাকবে না একটাও। অসভ্য নে। ভুলেই গেছিস কিভাবে বড়দেরকে রেসপেক্ট দিয়ে কথা বলতে হয়, তাই না? গজরাতে লাগলো সে। বিকেল চোখ মুছতে মুছতে বেরিয়ে এলো। মনে মনে আওড়ালো, পাঠার বাচ্চা পাঠা, আমায় এত দুঃখ দেওয়া। হাতে গালে হৃদয়ে। তোকে যদি এর চেয়ে অধিক দুঃখে দুঃখিত না করি, তাহলে আমার নামও বিকেল মির্জা নয়। তোর ফুলসজ্জার সজ্জাকে আজ যদি না শুয়েছি, তাহলে তোর একদিন কি, আমার যতদিন লাগে, জাস্ট দেখ তুই। মেহেরজান আদিবার থুতনি ধরে বললেন, মাশাআল্লাহ, চাঁদের টুকরা নাতি বউ আমার। ও রোদ, এইরম পরি তুই খুঁজা আনলি কোন হান থেকে রে? আদিবা শরমে নাই। গদগদ হয়ে চিবুকের সঙ্গে বুক মিশিয়ে নিয়েছে। পারছে না মিশে যেতে সোফার ভেতর। বিকেল দাঁড়িয়ে আছে রাগ শূন্য মুখে। চোখ জোড়া লাল তার। তাই দেখে মেজো চাচি লতা জানতে চেয়েছিলেন, তোর চোখে আবার কি পড়ল রে? ছানি পড়ছে মেজমা। কাটকাট গলায় জবাব ছুড়ে গিয়ে সরে পড়েছে। লতা থতমত খেলেন, এর আবার কি হলো? সৌম্য চোখের ইশারায় জানালো সে কিছুই জানে না। স্বস্তি ফিসফিস করে বলল, এই নিয়ে 14 বার দাদি এই কথাটা বলল। একটা মানুষ এক কথা কতবার বলতে পারে রে আপা? বিকেল ভাবলে শিন গড়ায় জবাব দিল, যতবার মন চায়। এ বাড়িতে আজ থেকে যার যা খুশি তাই করবে। তোমার আবার কি হলো আপা? তুমি এমন চেতে চেতে আছো কেন? তোর কি তাই মনে হচ্ছে? অবশ্যই তোমার চোখে মুখে রাগ উপচে পড়ছে। এই রাগ দেখাবে বড় মা। সেই দেখো না, বউয়ের জন্য জমিয়ে রান্না করছে রাতের। শুধু বড় বাবাই নিশ্চুপ, বাদবাকি সবাইকে দেখে মনে হচ্ছে এগুলো ডাল ভাত ব্যাপার, তাই না? হবেই তো, এ বাড়ির সুপুরুষ তো সে। নিশ্চয়ই তুলে নিয়ে এসেছে কোনো রানী মহারানী, তাই কারো কোনো মাথা ব্যথা নেই। তুই আমি করলে এতক্ষণে ত্যায্য করে দিত। যা বলেছ, আসলেই রোদ্দুর ভিয়ার বেলায় সব মাপ, আমাদের বেলায় সব ভুল। হাড়ে বজ্জাত শয়তান যে একটা, কয়জন চেনে ওর রগ? দাঁতে দাঁত ঘষল বিকেল। স্বস্তি হেসে ফেলল। মেহেরজান খেকি উঠলেন দুজনের উপর। ওখানে দাঁড়াইয়া খিক না কইরা ভাবিরে নিয়ে তার ঘরে বসা। মাইয়াডা নয়া আইসে, ভয়ে কাঁপতাছে কেমন। ওর লগে কথাবার্তা কইয়া হালকা কর। এই বিকাল এই ছেড়ি আইয়া নিয়ে যা তোকে ভাবিরে। আমার বাল মনে মনে আউড়ে স্বস্তিকে ঠেলা দিয়ে সামনে এগিয়ে দিল সে। পেছন থেকে বলল, নিয়ে আয় তোর ভাবিকে। তারপর নিজে গটগটিয়ে এগোলো দীপ্রর খোঁজে। রোদ্দুর ভাইয়া তার ঘরে আছে। আজকে তার ঘরেই নতুন বউ নিয়ে বাসোয়া হবে। যা করার ওখানেই করতে হবে। দীপ্রকে পাওয়া গেল তার ঘরেই। খেলছিল ফোনে। ফুপি নেই, সৌম্য নিচে, এই সুযোগ। বিকেল দীপ্রকে ডেকে নিল। আয় না ভাই, প্লিজ প্লিজ। দীপ্র বিরক্ত হয়ে বলল, আমার গেমটা ধরলেই একটা না একটা জ্বালা হাজির হয়। একটু শান্তিতে খেলতে পারি না। তোমার কি চাই? তুই আয় একবার, যা করতে বলবো জাস্ট চুপচাপ করবি, কাউকে বলবি না, কাউকে না।
একদম সিক্রেট রাখবি, বিনিময়ে 1000 টাকা দেব। চকচক করে উঠল দীপ্রর চোখ জোড়া। সিরিয়াসলি? আরে হ্যাঁ, 3 সত্যি। আচ্ছা, অগ্রিম 500 দেব, আসবি? আসব। দীপ্রকে নিয়ে চলে এলো সেই ঘরে। পা টিপে টিপে এগোলো তারা। দীপ্রকে দিয়ে দেখালো ভেতরে রাক্ষসটা বসে আছে কিনা এখনো। দীপ্র সাধারণভাবেই হেঁটে হেঁটে ঢুকে আবার বেরিয়ে এলো। নেই। কেউ বিকেলের বুকের উপর থেকে একটা বড় পাথর সরে গেল। তাড়াতাড়ি করে ভেতরে ঢুকেই দরজা দিল আটকে। বরযাত্রা কোথায় গেছে কে জানে। যাক, যে চুলায়, তারই সুবিধে হলো। যা করতে এসেছে চুপচাপ করেই বেরিয়ে যাবে, কেউ কিছু টের পাওয়ার আগেই। এরপর যা হলো তা ঘটতে সর্বোচ্চ মিনিট 2 সময় লাগলো বিকেলের। অ্যাটাচড বাথরুম এই ঘরটায়। বালতি ভরে পানি টেনে এনে দীপ্রকে নিয়ে মনের মাধুরী মিশিয়ে পুরো বিছানায় জুড়ে পানি ছড়িয়ে দিল সে। প্রথমে অবাক হলেও পরে খুশি মনেই কাজটি করল দীপ্র। বিকেল মানেই মজার কিছু। এর আগেও কত ক্রাইম ঘটিয়েছে তারা দুজন একসাথে। এক বালতি পানি পুরোটা শেষ করল বিকেল। তারপর আরেক বালতির হাফ পানি এনে একদম মাঝখানে ঢালল। তোষক ভিজে শেষ। উপর দিয়ে চাদরটা বিছিয়ে দিল যেন বোঝা না যায়। যেই বসতে যাবে অমনি টের পাবে। এই শীতের ভেতর হা হা হা, বেচারা তোর বাসর শুয়ে পড়েছে রে। মনে মনে খুশিতে বাকবাকম হলো সে। হৃষ্টচিত্তে বেরিয়ে এলো পরে। ঈদের সালামি থেকে বাঁচানো 1000 টাকার নোটটা দীপ্রকে ধরিয়ে দিয়ে কসম কাটিয়ে নিল এ কথা যেন ঘুণাক্ষরেও ফাঁস না হয়। যেভাবে গেম খেলছিল সেভাবেই গেম খেলতে থাকবে। আর বিকেল বসবে পড়তে। পড়াশোনার ওপরে কিছু নাই, একমাত্র এইটাই মানুষের সাথে প্রতারণা করে না, বাদবাকি সব ছেড়ে যাওয়া পার্টি। সত্যি সত্যি হল্লা পড়ে গেল রাত বাড়তেই। প্রথম টের পেল আদিবা। ওকে নিয়ে বসানোর সঙ্গে সঙ্গে ধপ করে দাঁড়িয়ে পড়ল মেয়েটা। পরনের সালোয়ার কামিজ ভিজে গেছে সামান্যতেই। মেজো চাচি সন্দেহের জেরে বিছানায় হাত রেখেই চিৎকার করে বললেন, ও আল্লা রে, পুরা বিছানা ভিজা, এত পানি কে ফালাইছে? আয় হায়! হই হল্লা শুনে ছুটে এলো সকলেই। বিকেলও ছুটে এলো সবার সঙ্গে, গলা মিলিয়ে বলল, হায় হায়, এগুলা কি? রোদ্দুর সবার শেষে ঘরে ঢুকল। সে গিয়েছিল ছাদে সিগারেট টানতে। চিৎকার চেঁচামেচি শুনেই নিচে চলে আসা। বড় মা ছেলের দিকে তাকিয়ে উদ্বেগ জড়িত গলায় শুধলেন, দেখ না বাবু, পানিতে ভিজে চুপচুপা, পুরা এসব কে করল? রোদ্দুর কিছুই বলল না, শুধু কেমন চোখে বিকেলের দিকে তাকাতেই বিকেল দাঁতগুলো বের করে হাসি দিয়ে বলে ফেলল, কেমন ভাবি গো আমাদের? আয় হায়, এসেই মুতু দিয়ে পুরো বিছানার সর্বনাশ করছে। তার কথায় উপস্থিত বাচ্চাদল হেসে উঠল খিলখিল করে। হাসল না কেবল রোদ্দুর মির্জা, চোখে মুখে অমানিসার অন্ধকার তার। বড়মা চোখ রাঙিয়ে তাকাতেই বাচ্চাদল চুপটি মেরে গেল। বিকেল গলা খাঁকারি দিয়ে কিছু একটা বলবে তার আগেই মেহেরজান ধমকে উঠলেন, সবডি বিচ্ছুর দল বাইর হ, তোগো মধ্যেই কেউ না কেউ এই কাজটা করছোস। নতুন বউ আইসে বাড়িত আর দুষ্টামি শেষ হয় না, সবডিরে বাইন্ধাপি ডান লাগে বজ্জাতের দল। বিকেল বিড়বিড় করল, বুড়ির বড় দয়া মায়া জাগছে নয়া বউয়ের ওপর, তারেও 2টা ডোজ দিতে হবে। কটকটি বুড়ি, কি বিড়বিড় করস? ওই ছেড়ি, বুড়ির চোখ রে। মনে মনে বলল বিকেল, মুখে বলল, সুরাপুরি, দেখো না কেমন জিনের তাণ্ডব, এত বড় বিছানাটা ভিজে কি অবস্থা। হ্যাঁ, এখন সব দোষ জিনপুরীর, তোকে কোনো দোষ নাই। আমরা কি করছি আজব তো, এই ঘরে যা হয় সব কিছু ঘুরে ফিরে আমাদের কাঁধের উপর পড়ে কেন? তোদের না, তোর কাঁধের ওপর, কারণ এই বাড়িত উল্টাপাল্টা করণের মাইয়া একমাত্র তুই। ভাল লাগে না দাদি, অযথাই না জেনে আমারে ব্লেম দিবা না, খবরদার। 100 বার দিমু, কি করবি তুই? বুড়ি রে। আহ, আদিবা বলে উঠল 2 দাদি নাতির মাঝখানে। এবার নরম সুরে গলা ঝাড়ল, থাক দাদি, যা হওয়ার হয়ে গেছে, না জেনে কারোর ওপর আঙুল দেওয়া ঠিক না। মেহেরজান বললেন, ওরে তুমি চিনো না নাতিব, দুনিয়ার বাঁদর নিয়ে এইটা, এই আকাম যদি কেউ কইরা থাকে তবে সেইটা ওই। থাক দাদি, করলে করছে, এই বয়সেই ছেলেমেয়েরা একটু মজা মস্করা করে থাকে, এরপর বড় হয়ে গেলে কি আর এই দিন ফিরে আসবে? আপনি আর বকবেন না তো, বাদ দিন। দেখছোস কত ভালা মাইয়া, এগুলা হচ্ছে বংশের শিক্ষা, তো করে দিতে পারলাম না। এই চলো সবাই, নয়া বউরে আমার ঘরে বসাও, আর এই তোষক বিছানা সব পাল্টানোর ব্যবস্থা করো। বড় বৌমা, এই তৃপ্তি, ধর তোর ভাবিরে নিয়ে চল। সবাই বেরোতেই বিকেল ধপ করে রকিং চেয়ারটার উপর বসে পড়ল। বসে বলতে শুয়েই পড়ল এক প্রকার। রকিং চেয়ারটা জোরে দুলে উঠল। বিকেল চিবিয়ে চিবিয়ে আওড়ালো একা একাই। শালার কপাল, ঘরের শত্রু বিভীষণ, একজনে কি কম ছিল খোদা, এখন আরেকটারে পাঠাইলা তুমি। এতদিন বুড়ির যন্ত্রণা সইতে সইতে দেহ কয়লা, এখন এই নয়া বউয়ের ঢং সইতে সইতে কলিজা কয়লা হবে। কি নাটক বাবারে। তারপর ভ্যাংচিয়ে বলল, থাক বাদ দিন, আপনি আর বকবেন না। কথাটা শেষ করা মাত্রই মাথার ওপর গাট্টা পড়ল একটা।
বিকেল চমকে উঠে দাঁড়ালো। ভ্রুজোড়া কুঁচকে গেছে তার। রোদ্দুর মির্জা পাথরে মুখ করে দাঁড়িয়ে, চাটিটাও সেই মেরেছে। বিকেল ভয় পেলেও প্রকাশ করল না, সাহস বজায় রেখেই হম্বিতম্বি গলায় শুধালো, সমস্যা কি, মারো কেন? রোদ্দুর বলল, তুই আমার বউকে ভেঙালি কেন? তাতে কি হয়েছে? তোমার বউয়ের গায়ের গোশত 1 কেজি কমে গেছে? তার চেয়েও বেশি। ও আমার বউ, মাইন, ওর ওয়েট আছে একটা। যার তার মুখ দিয়ে তার নামে ভ্যাংচি বের হবে আর আমি সেই মুখ আস্ত রাখবো ভেবেছিস? উড়ি 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 মাইরি, কি ডায়লগ বাপ! দেখো না, ভয়ের চোটে আমার কিডনি লক হয়ে গেছে, থরথর করে কাঁপতেছে। সিরিয়াস, বিরাট ভয় পাইছি। উহু উহু উহু, আহা আহা আহা। রোদ্দুর চেয়ে চেয়ে বিকেলের নাটকটা দেখল, তারপর হঠাৎ এগিয়ে এসে এক হাতে ওর গলার নিচ দিয়ে ঢুকিয়ে ক্যাজা করে চেপে ধরল। পিঠটা মিশল বুক বরাবর। বিকেল হতভম্ব হয়ে চিৎকার করতে নিতেই অপর হাত দিয়ে মুখটা আঁকড়ে ধরল। বিকেল এবার দু চোখে নিশ্চিত ভয়। রোদ্দুর মুখটা কানের কাছে নামিয়ে ফিসফিসিয়ে জানতে চাইল, এখন কর। উহু উহু উহু, আহা আহা আহা। কি এখন ওই সাউন্ডগুলা কর, অসভ্য সাউন্ডগুলা। মোচড়ে চলেছে বিকেল ছাড়া পাবার জন্য। যতই মোচড়ে দেয় ততই শক্ত করে চেপে ধরে। শেষ পর্যন্ত শক্তিতে না পেরে হাল ছেড়ে একদম নিথর হয়ে পড়ে। রোদ্দুর এবার ছেড়ে দিতেই ওর দেহটা ধপ করে রকিং চেয়ারের ওপর পড়ল। রোদ্দুর এগিয়ে গেল বিছানার দিকে, যেতে যেতে বলল, নিজেকে বড্ড চালাক ভাবিস তো, তবে জেনে রাখ, অতি চালাকের গলায় দড়ি। গলার কাছটা জ্বলে যাচ্ছে, অত শক্ত করে চেপে ধরে কেউ? আর একটু হলে হয়তো বুকের দম আটকে মরেই যেত। অসভ্য পাজি লোক একটা, খালি পারে জ্বলুনি দিয়ে যেতে, নেভানোর যোগ্যতা তো নেই। রোদ্দুর এক টানে চাদরটা ফেলে দিল মেঝেতে। তোষকের রং নীল, ভিজে চুপচুপে হওয়ায় গাঢ় নীল দেখাচ্ছে এখন। অনেকটা ডার্ক নেভি ব্লু কালার, সেই দিকেই একদৃষ্টে তাকিয়ে রইল সে। তারপর হঠাৎই পেছন ফিরে বিকেলের চোখে চোখ রেখে ঠান্ডা স্বরে শুধালো, আমার বাসরে তোর এত জ্বালা কিসের রে? নেভাতে 1.5 বালতি পানি খরচ করেছিস? ঈষৎ কেঁপে উঠল বিকেল, চোখের তারায় ঢেউ খেলে গেল একটা। ধরা পড়ে যাওয়ার মতো মুখখানা করে সেকেন্ড 3 নিশ্চল রইল সে। রোদ্দুরও স্থির, যেন উত্তর না জেনে এক পাও নড়বে না সে। বিকেল ইতস্তত করল, হাসল ক্ষীণ। টলাতে না পেরে শেষমেশ আমতা আমতা করে বলে উঠল, আমি আমার মানে আমার জ্বলবে কেন? তোমার বউ, তোমার খাট, আমার তাতে কি? তোতলাচ্ছিস কেন তাহলে? এমনি এমনি আর কি, যে জোরে চাপ দিয়ে ধরলে গলায় কথা আটকে আটকে আসছে। তুই করিসনি? বিকেল দুদিকে মাথা নাড়ল। এত জঘন্য একটা কাজ আমি করতে পারি বলো? রোদ ভাইয়া, আফটার অল সে তোমার ওয়াইফ। আজ তোমাদের বাসর রাত, আর আমি কি না এ ধরনের একটা কাজ করব? তার মানে আমার বাসরে তোর কোনো সমস্যা নেই, তাই বলতে চাইছিস? হ্যাঁ, কোনো সমস্যা নেই। তাহলে যার সঙ্গে খুশি তার সঙ্গেই বাসরটা সারতে পারবো নাকি? হ্যাঁ হ্যাঁ, করো। এই না, 1 মিনিট। যার সঙ্গে খুশি মানে বিয়েটা যার সঙ্গে করেছো তার সঙ্গে করবে। এখানে অন্যের কথা এলো কোথা থেকে? তুই তো বললি আমার বাসরে প্রবলেম নেই, যার সাথে খুশি করতেই পারি। কথার প্যাচে ফেলবে না রোদ ভাইয়া, আমি সেটা মোটেই বলিনি। বলেছি তোমার বাসরে আমার প্রবলেম নেই, তাহলে যার সাথে খুশি করতেই পারি। আচ্ছা ঠিক আছে। আরে না, এটা বলিনি আমি। তাহলে কি বলছিস তুই? আমার বাসরে তোর সমস্যা আছে, সেটাই মানছিস তো নাকি? হ্যাঁ মানছি, তোমার বাসরে আমার অসুবিধা আছে। তুমি করবে বাসর আর আমি চেয়ে চেয়ে দেখব নাকি? এর মানে যার সাথে খুশি তার সাথে করতে পারি না, তাই তো? একদম। করতে গেলে তুই পানির বালতি উল্টে ফেলে এরকম সব ভিজিয়ে দিবি, তাই তো? একদম একদম। আবার ফট করে দাঁত দিয়ে জিভটা কাটল বিকেল। ভয়ার্ত চোখ জোড়া মেলে দেখল রোদ্দুরের ঠোঁটের কোণে একটা নাই নাই হাসি ফুটে উঠেছে। শিট শিট শিট, এই লোকটা সবসময় কথার খেলায় খেলে বিকেলকে হারিয়ে দিয়ে নিজে জিতে যায়। উদ্ধার করে নেয় সব কিছু, যা লুকাতে আপ্রাণ চেষ্টা চালায় মেয়েটা। আজকেও এমন বহুবার হয়েছে, আজকেও হলো। দূর, বিকেলই বাকি। জানেই যখন রোদ্দুরের স্বভাব সম্পর্কে, তখন কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথার খেলায় মাতল? দৌড়ে ভেগে গেলেই পারত। এখন কি হবে? যা হবে তা ইন্নালিল্লাহ। বিকেল মনে মনে বিপদ কাটানোর দোয়া পড়তে শুরু করতে গিয়ে তালগোল পাকিয়ে কি দোয়া পড়ল কে জানে, তাতে বিপদ না কমে আরও বাড়ল বরং। এগিয়ে এলো রোদ্দুর। বিকেল পিছাতে গিয়ে রকিং চেয়ারটা পায়ের কাছে বাধা বাঁধল তার। থমকে দাঁড়িয়ে সামনে চেয়ে একটু হাসার চেষ্টা করল। রোদ্দুর এগোতে এগোতে একেবারে তার সম্মুখ পানে এসে দাঁড়িয়েছে। দুজনের ভেতর ডিফারেন্স কেবলমাত্র 1 হাতের। বিকেল আমতা স্বরে শুধালো, সরি রোদ ভাইয়া, সরি। শুনতে চাইনি, জবাবটা এলো কাটকাট গলায়। মিয়ে গেল বিকেল। মাথা নিচু করে দাঁড়ালো এবার। যা হবার তা তো হয়েই গেছে।
এবার যে শাস্তি ধার্য করা হবে তাই সই। কিন্তু নিজের প্রতি রাগ লাগছে অনেক। কিভাবে জেনে বুঝেও এই পাগুলের পাল্লায় পড়ে গেল, ছি! ওর হাত টেনে ধরল রোদ্দুর। আমার বিয়েতে, আমার বাসরে তোর এত আগুন ধরলো কেন রে, এটাই বুঝলাম না। এটার উত্তরও আমার চাই, বুঝলি? চাই। বলতে বলতে টেনে নিয়ে চলল বাথরুমে। বিকেল হাত মুচড়ে ছাড়ানোর চেষ্টা করল না, চুপচাপ গিয়ে দাঁড়ালো তার পিছু পিছু। উত্তর দিবি নাকি যা করতে বলবো তাই করবি? চুজ কর, চালু। ধমকে উঠল এবার সে। বিকেলের দু চোখ টলমল করছে, উপচে পড়তে চাইছে জলকণারা। বহু কষ্টে নিজেকে সামলে সে কোনো রকমে বলল, যা করতে বলবে করব। সত্যি? হুঁ। কাঁদছিস কেন? কাঁদার মতো এখনো তো কিছু করলামই না। চোখমোজ বলছি, ব্ল্যাকমেল করে লাভ নেই। আমার চোখের পানিতে তোমার ব্ল্যাকমেল হয়ও না রোদ ভাইয়া। কথাটা জিভের আগায় এসে আটকে গেল, গিলে ফেলল বিকেল। নীরবে চোখ মুছে নিয়ে রোদ্দুরের দিকে তাকাতেই সে ইশারা করল বাথটাবের দিকে। ওটায় ওঠ, কুইক। চোখের দৃষ্টিতে অসহায়তা। রোদ্দুর দুদিকে মাথা নাড়িয়ে শুধালো, লাভ নেই, ওসব আমি দেখব না। আমার বাসর পণ্ড করার দাম তোকে দিতে হবে না? আলবাত হবে। ওঠ বলছি। শেষের কথাটা ধমকে বলতেই সব ছেড়ে ছুড়ে এই কনকনে শীতের রাতে ঠান্ডা পানির ভেতর জামা কাপড় সহই উঠে দাঁড়ালো বিকেল। মনে হলো পানির ভেতর অসংখ্য তীক্ষ্ণ ফলাধরা ছুরি, সেগুলো ক্ষতবিক্ষত করছে তার হাত পা, গোটা শরীরটা। কাঁপুনি দিলেও দাঁত দিয়ে জিভ কামড়ে নিজেকে সামলে নিল বিকেল। ভেজা চোখে রোদ্দুরের দিকে চাইল। তার কোনো বিকার নেই, বরং বাথরুমের দেয়ালে ঠেস দিয়ে দুহাত ভাঁজ করে বুকের পাড়ে নিয়ে দাঁড়িয়ে মানুষটা। বিকেলের গা পিত্তে জ্বলে গেল। রোদ্দুর বলল, এবার কান ধরে দাঁড়িয়ে থাকবি আধ ঘন্টা, এটাই তোর শাস্তি। রোদ ভাইয়া? হুঁ, নো টক, অনলি পানিশমেন্ট। জীবন এবার যদি তোর শিক্ষা হয়, ধর কানে, ধর। তেরে আসার ভঙ্গি করতেই বিকেল ঝটপট কান দুখানা শক্ত করে চেপে ধরে ভেউ ভেউ শব্দে কেঁদে ফেলল। রোদ্দুরের তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ হলো না। সে ফোন বের করে টাইমার সেট করছে। মিনিট পাঁচেকের ভেতর প্রায় অর্ধেক জনগোষ্ঠী চলে এলো বাথরুমের সামনে। সবাই জানল বিছানায় পানি দিয়ে তোষক ভেজানোর মহার্ঘ কাজটা আসলে কার। কেউই কিছু বলল না, আহাউহো করল না, এমনকি বাচ্চা দল না। রোদ্দুরের কড়া হুকুম, যেই আহাউহো করবে তাকেও এই শাস্তি দেওয়া হবে। তাই সবাই চুপটি করে রইল। এদিকে নাকের জলে চোখের জলে ভেসে যেতে লাগলো বিকেলের। পাষাণ মানবের হৃদয় গলল না মোটেই। ঘড়ির কাঁটায় ঠিক 30 মিনিট পূর্ণ হওয়ার পরেই শাস্তি শেষ হলো। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে বিকেল। ঘরে ফিরে গরম পানিতে পুরোপুরি শাওয়ার নিয়ে এখন বিছানায় বসেছে সে। গা কাঁপছে থরথর করে। কি ঠান্ডা পানি, তাতে আধ ঘন্টা ভিজে দাঁড়িয়ে থাকা। পায়ের পাতা অসার প্রায় সাদাসে হয়ে গেছে। নিজেই এক কাপ কফি বানিয়ে ফোন করল ওসমান মির্জাকে। তিনি কাজের সূত্রে আজ বাইরেই আছেন। রাতে ফেরার কথা থাকলেও সন্ধ্যের দিকেই জানিয়েছেন যে ফিরতে পারবেন না। আগামীকাল দুপুর বা বিকেল নাগাদ বাড়ি আসবেন। প্রায়ই এরকম রাত বিরেতে বাইরে কাটান তিনি, তাই ব্যাপারটা বিকেলের কাছেও একদম স্বাভাবিক। দুবার রিং হয়েই কেটে গেল ফোনটা। আবার কল করল বিকেল। এবার একটা রিং পড়তেই ধরলেন ওসমান। গম্ভীর কণ্ঠে বললেন, আমি ব্যস্ত আছি মামনি। বিকেল হাউমাউ করে আর্তনাদ করে উঠল, তোমার মেয়ে এদিকে মরে যাচ্ছে আর তুমি ব্যস্ততা দেখাচ্ছ বাবা? আবার কি হয়েছে? রোদ ভাইয়া আমাকে আধ ঘন্টা পানিতে দাঁড় করিয়ে রেখেছে জানো, এই ঠান্ডার ভেতর, কানে ধরিয়ে। তুমি নিশ্চয়ই কিছু করেছো, নইলে ও এমন করা ছেলেই না। বাবা তুমিও? দেখো মামনি, তুমি বড় হলেও তোমার মনটায় যথেষ্ট বাচ্চামিতে ভর্তি। আমি তো জানি রোদ এমনি এমনি এরকম করবে না। তুমি যদি দুষ্টুমি না করো সেও শাস্তি দিবে না। আগে নিজে ঠিক হও। তুমি আসলেই আমার সৎ বাবা। ধ্যাত বলেই ফোনটা কান থেকে নামিয়ে কাটল বিকেল। তারপর ছুঁড়ে মারল মেঝের দিকে। ওটা পড়তেই শব্দ হলো একটা, আর ঠিক তখনই ঘরে ঢুকলো তৃপ্তি। কপালে ভাঁজ, ভুঁয়ের মাঝখানে বাঁকানো। কি হলো, ভাঙচুর করতেছিস কেন? বিকেল কিছু বলল না। মগ হাতে কমফর্টারটা টেনে শরীরে আষ্টে পৃষ্ঠে জড়ালো। শীতে গায়ে কাঁপুনি দিচ্ছে তার। তৃপ্তি বসল। কি দরকার ছিল এসব করার? অযথায় নিজের কাল ডেকে আনলি। জানিস তো ভাইয়া কেমন? বিকেল তাকালো, জল ভরা দু চোখে ভেজা কণ্ঠে শুধালো, সবাই শুধু ভাইয়া ভাইয়া করিস, ভাইয়াই বেস্ট। সে যা করবে ওটাই ঠিক, সে ভুল বললেও ঠিক। যদি ঘোষণা দেয় সূর্য পশ্চিম দিক দিয়ে ওঠে, তবে তোরাও তাই স্বীকার করে নিবি। আচ্ছা, ওই লোকের ভেতর আছেটা কি এমন? এত আদর, সোহাগ, আহ্লাদ তাকে করার কারণটা কি রে ভাই? সেই ছোট থেকে দেখে আসছি। উনি আমাদের সবার বড় ভাই না, আর বড় চাচার একমাত্র ছেলে, এ বাড়ির বড় ছেলে। আর আমরা কি বানের জলে মেশে আসা? আমিও তো আমার বাবার একমাত্র মেয়ে।
কই, সে তো আমায় অত ভালোবাসে না যতটা ভালো ওই ফালতু লোকটাকে বাসে। নাকি আমার মা নেই দেখে আমার কোনো দামই নেই এ বাড়িতে? বিকেল! স্তব্ধ হলো তৃপ্তি। বিকেল মন খারাপে চূড়ান্ত নিয়ে বলল, সত্যি বললে গায়ে লাগে না? আমার যদি মা থাকতো তাহলে কেউ আমায় এত হেলাফেলা করতে পারতো না, আর সেও যখন যা ইচ্ছা তাই করতে পারতো না। আজ যদি আমার জায়গায় তোকে এই শাস্তিটা দিত, মেজমা কি তা মেনে নিত? আমার বেলায় কেউ কিচ্ছু বলেনি, বরং চুপ করে রয়েছে। এমনকি বাবাকে ফোন দিলাম, বাবাও উল্টো তার সাপোর্ট নিল। একদিন আমি এখান থেকে চলে যাব, অনেক অনেক দূরে, তারপর আর কোনোদিন ফিরে আসবো না, কোনো দিন না। কথা শেষ করেই মুখ গুজল হাঁটুতে। পাখির মতো ছোট্ট দেহখানা হাহাকারে কেঁপে উঠল ওর। তৃপ্তির বুকের ভেতরটা কেমন করে উঠল। বিকেল আর তার বয়সের খুব একটা ব্যবধান নেই, বড়জোর বছর দুয়েকের ছোট হবে সে, কিন্তু শৈশব থেকেই ওরা একে অপরের হাত ধরে বেড়ে উঠেছে। রক্তের সম্পর্কের চেয়েও ওদের মাঝে এক নিবিড় বন্ধুর বাঁধন, যেখানে তুই সম্বোধনেই সবটুকু নির্ভরতা লুকিয়ে থাকে। বিকেলের সব ছেলেমানুষি দুষ্টামি, সব গোপন ক্রাইমের খবর যেমন তৃপ্তির নখদর্পণে, তেমনি তৃপ্তির আকাশ ছোঁয়া স্বপ্ন আর আকাঙ্ক্ষার একমাত্র সাক্ষী এই বিকেল। তৃপ্তি জানে বিকেলের ওই উচ্ছল হাসির আড়ালে এক বিশাল শূন্যতা প্রতিনিয়ত খাঁ খাঁ করে, যে শূন্যতা তৈরি হয়েছিল ওর জন্মের মাত্র 4 দিন পরেই। মাকে পাওয়ার আগেই মাকে হারিয়েছিল ও। সেই থেকে মাতৃহীন ওইটুকু শিশুকে নিজের বুকে পিঠে আগলে নিয়েছিলেন ওদের বিধবা ফুপু আইরিন। নিজের 2 ছেলে সৌম্য আর দীপ্রর সঙ্গে পরম মমতায় তিনি বিকেলকে গড়ে তুলেছেন এক জননী হয়েই। কিন্তু মুদ্রার উল্টোপিঠটাও বিকেলের জন্য ছিল বিষাক্ত। দাদি মেহেরজানের চোখে বিকেল কোনোদিন শিশু হয়ে উঠতে পারেনি, পেরেছে কেবল অপয়া তকমা পেতে। বিকেলের মা ছিলেন মেহেরজানের আপন বোনের মেয়ে, তাই বোনের মেয়ের মৃত্যুটাকে তিনি কোনোভাবেই সহজভাবে নিতে পারেননি। তার ওপর ছোট চাচ্চুর ব্যবসা যখন হঠাৎ করে মুখ থুবড়ে পড়ল, মেহেরজান বিকেলের গায়ে পাকাপোক্তভাবে অলক্ষীর সিল মেরে দিলেন। ওই নিষ্পাপ শিশুটিকে তিনি বিষাক্ত শুলের মতো দেখতে লাগলেন। সেই যে ভাঙন শুরু হয়েছিল সম্পর্কের, তা আজও জোড়া লাগেনি। মেহেরজানের সেই শীতলতা উপেক্ষা করে এই পরিবারে কেবলমাত্র বড় মা আর আইরিন ফুপুই বিকেলকে আগলে রাখেন ছায়ার মতো। তাদের অকৃত্রিম স্নেহটুকুই বিকেলের একমাত্র আশ্রয়, যেখানে ও নিজের অস্তিত্বের অধিকারটুকু খুঁজে পায়। তৃপ্তি এগিয়ে এসে ওর পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বোঝাতে লাগলো, কাঁদিস না পাগলি, তোকে আমরা সবাই ভালোবাসি, অনেক ভালোবাসি। দাদি একটু অন্যরকম, জানিসই তো, আগের কালের মানুষ। কিন্তু বড় মা, আমি, ফুপি সবাই কি তোকে অবহেলা করেছি কোনোদিন? সৌম্য তোকে চোখে হারায়, মিশিটা একটু গম্ভীর, তাছাড়া স্বস্তি, দীপ্র, তোকে ছাড়া ওদের খাবারও হজম হয় না ঠিক করে। যেখানে যা খাবে সব তোর জন্য নিয়ে আসবে। তুই বলতে ওরা অজ্ঞান, আর তুই যদি এভাবে কাঁদিস। বিকেল পাল্টা কিছু একটা বলতে নিতেই দরজা দিয়ে ধেয়ে এলো দীপ্র, স্বস্তি। দুজনের হাত মিষ্টির রসে মাখামাখি। দীপ্রর হাত গড়িয়ে কোনোই অবধি ছুঁয়েছে তা। বিকেলের দেখেই গা ঘিনঘিন করে উঠল। স্বস্তি বলল, আপা মিষ্টি খাও। বিকেল ধমকালো, কিসের মিষ্টি? আর এই দীপ্র, সুন্দর করে ধরতে পারিস না? হাতে পাতে মেখে কি বিচ্ছিরি অবস্থা। কাড়াকাড়ি করতে গিয়ে এমন হয়েছে। কিসের মিষ্টি যে এত কাড়াকাড়ি করে খেতে হবে? বিকেল জানতে চাইতেই স্বস্তি জবাবটা দিল, ভাইয়ার মিষ্টির মিষ্টি, সৌম্য ভাইয়াকে দিয়ে আনালো 5 কেজি। তোমার জন্য কালোটা আনছি, তুমি তো কালো পছন্দ করো, এই নাও। তোর মিষ্টির আমি। বিকেল উঠে এসে একদলা থুতু ফেললো মিষ্টির ওপর। স্বস্তি ইয়াক করে হাত থেকে ফেলে দিল ওটা। বিকেল নিচে পড়া চ্যাপটা মিষ্টিটার ওপর আরও একদলা থুতু ছিটিয়ে তবেই শান্ত হলো। হৃষ্টচিত্তে বলল, নে খা এবার রাক্ষসের বিয়ের মিষ্টি। রাক্ষসের সব যেমন ইউনিক, মিষ্টিও হতে হবে ইউনিক। থুতুওয়ালা মিষ্টি খা এবার। পারলে এটা ওর বউকে খাইয়ে দিয়ে আয় যা, বলবি ওর জামায় থুতু, দেখবি সোনামুখ করে খেয়ে নেবে খাটাস মেয়ে। তৃপ্তি, বিকেল। বিকেল ঝাপটা দিয়ে উঠল, কি এখন প্লিজ তোর ওই লাভিং সুইটু ভাইয়া নিয়ে কিছু বলিস না প্লিজ। আই জাস্ট হেট হিম। যদি পারতাম এই থুতু দেওয়া মিষ্টিটা তাকে গেলাতাম, বুঝলি? মগজ ভর্তা বানিয়ে নিজে খেতাম, ছাদ থেকে ফেলে দিতাম, অথবা পিটিয়ে শরীরের হাড্ডি গুঁড়ো গুঁড়ো করতাম। কিলবিল করে কিছু একটা দৌড়ায় আমার শরীরে ওই বদমাইশ হারামির নাম শুনলে। হ্যাঁ বিকেল, পেছনে দেখ, তৃপ্তি কটমট করে বলল। শুনেই তাড়াতাড়ি মাথা ঘোরালো মেয়েটা, আর সঙ্গে সঙ্গে জমে গেল। এই মানুষটা আবার দরজায় এসে দাঁড়িয়েছে, হাতে মিষ্টির প্যাকেট, হয়তো দিতে এসেছিল বা সামথিং। আচ্ছা, সে কি সব শুনে নিয়েছে? যদি নেয় তবে এবার কি করবে? বরফ পানিতে 1 ঘন্টা কান ধরে দাঁড় করিয়ে রাখবে, নাকি থুতু দেবা মিষ্টিটা বিকেলকেই ধরে গেলাবে? ইয়া খোদা, লুকাও তুমি আমাকে, লুকাও কোথাও। ভেতরে ভেতরে বিস্ফোরিত হলো বিকেল, বাহির দিয়ে উত্তাপহীন, শান্ত। শুনল তৃপ্তি ফিসফিসি আওড়াচ্ছে, আসলেই তোর মতো পোড়া কপালি এই দুনিয়াতে আর একটাও আছে কিনা সন্দেহ। বিকেল চাপা ঢোক গিলে ভয়টাকে খেতে চেষ্টা করল। বিকেল চটপট নিজের পেট চেপে ধরে আর্তনাদ শুরু করলো, উফ রে উফ, আল্লাহ গো, ধরল রে। তৃপ্তি একদম ভরকে গেল, অস্থির গলায় শুধল, কি হলো রে বিকেল? ছুটে এলো স্বস্তিও, আপা কি হয়েছে তোমার?
বিকেল নাক মুখ কুচকে যন্ত্রণায় কুকড়ে যাওয়ার মতো করে বলল, জানি না তো, হঠাৎ ধরল, একদম নাড়ি ছিঁড়ে আসছে। আল্লাহ রে, ও স্বস্তি, আমি বোধহয় আর যাবো রে। তৃপ্তি বিরক্তি আর উৎকণ্ঠা মেশানো গলায় বলল, আরে ধুর, আজাইরা কথা রাখ। স্বস্তি, মিষ্টিটা সরা নিচ থেকে, আর মপ এনে জায়গাটা মুছে ফেল, পিঁপড়ে ধরবে। বিকেল, তুই চুপচাপ শো, ব্যথা কমলে আমায় একটা কল করিস, এসে খাবার দিয়ে যাব। উফ উফ, তৃপ্তি রে, মরে গেলাম। বিকেলের চিৎকার তুঙ্গে। তৃপ্তি পরম মমতায় ওর হাত ধরে বলল, নে বিছানায় শো। ওকে ধরে ধরে শুইয়ে দিল তৃপ্তি। পাশেই দাঁড়ানো দীপ্রকে হুকুম করল, দৌড় দিয়ে একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট নিয়ে আয় যা। দীপ্র কাল বিলম্ব না করে তীরের বেগে বেরিয়ে গেল। রোদ্দুর দরজার কোণে দাঁড়িয়ে সবটা দেখছে গম্ভীর মুখে। স্বস্তি নিচটা পরিষ্কার করে বেরিয়ে যেতেই তৃপ্তি উঠল। বিকেলের গায়ের ওপর কম্বলটা বুক পর্যন্ত টেনে দিয়ে সে ঘরের বাতিটা নিভিয়ে দিল। বিকেল চোখ বন্ধ করে যন্ত্রণায় কাতরাচ্ছে তখনও। তৃপ্তি দরজায় এসে রোদ্দুরকে বলল, চলো ভাইয়া। রোদ্দুর শুধু একটা সংক্ষিপ্ত হুঁ বলে হাঁটা ধরল। তৃপ্তি শেষবার পেছন ফিরে বিকেলের নিথর শরীরের দিকে তাকিয়ে দরজাটা আলতো করে ভিড়িয়ে দিল। কিন্তু বারান্দায় পা রাখতেই তৃপ্তির ফোনটা টুং করে বেজে ওঠে। হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন। স্ক্রিনে তাকিয়ে তৃপ্তির চোখ ছানা বড়া। বিকেলের মেসেজ এসছে, কেমন দিলাম। তৃপ্তি অবাক হয়ে সাথে সাথেই কল করল। ওপাশ থেকে বিকেলের খিলখিল হাসি ভেসে এলো। কি রে, তুই না ঘুমাচ্ছিলি? বিকেল হাসতে হাসতে প্রায় গড়াগড়ি খাচ্ছে। কেমন খেলা দেখালাম দেখলি? বেঁচে গেছি হাড়বড় যাত্রার হাত থেকে, নাইলে আজকে কপালে যে কি ঝাড় ছিল খোদা জানে। তৃপ্তি স্তব্ধ হয়ে গেল। তুই এতক্ষণ অভিনয় করছিলি? তো আবার কি, আমার পেট কি জানো তেন নাকি যে হুটহাট কামড় দিয়ে ধরবে? আরে বাবা, আমার মতোই আমার পেটটাও একদম ইনোসেন্ট, বুঝছিস? এবার শোন, ভাত তরকারি যা আছে জলদি দিয়ে যা তো শোনা, পেটে ইঁদুর দৌড়াচ্ছে। তৃপ্তি লম্বা একটা শ্বাস ফেলে বলল, তুই না বিকেল সত্যি একটা আপদ, একটা জিনিয়াস, তাই তো? থ্যাংক ইউ, এবার জলদি আয়, বাই। ফোনটা রেখে তৃপ্তি নিজের অজান্তেই হেসে ফেলল। এই মেয়েটা পেটে এত শয়তানি আর মুখে এত দুষ্টুমি নিয়ে রাতে কিভাবে যে ঘুমায় তা কেবল বিধাতাই জানেন। দোতলার বিশাল ছাদটার চারপাশে পুরনো আমলের চওড়া সিমেন্টের রেলিং। থামগুলো মোটা আর শক্তপোক্ত। এই চওড়া রেলিংয়ে বসে নিচে পা ঝুলিয়ে দেওয়াটা এবাড়ির ছোটদের এক চিরাচরিত অভ্যাস। সৌম্য এই মুহূর্তে ঠিক সেই ভঙ্গিতেই বসে আছে। শীতের ঝিরঝিরে হাওয়া বয়ে যাচ্ছে চারদিকে। এবছরের শীত যেন একটু অকালেই দলবল নিয়ে হানা দিয়েছে। কপালে এসে পড়া অবাধ্য চুলের কয়েকটা গোছা মৃদু বাতাসে উড়ছে সৌম্যের, কিন্তু তার সেদিকে খেয়াল নেই। তার দৃষ্টি সুদূরে নিবদ্ধ, মুখটা একদম ম্লান, নিথর। পেছনে অনেকক্ষণ যাবৎ মূর্তি হয়ে দাঁড়িয়েছিল রোদ্দুর, হাতের আঙুলের খাজে জ্বলন্ত সিগারেট। নিকোটিনের গাঢ় ধোঁয়াটা ফুসফুসে টেনে নিয়ে সে শূন্য ছড়িয়ে দিল। শেষ টান দিয়ে ফিল্টারটুকু ছাদের এক কোণে ছুঁড়ে ফেলে সে সামনে এগিয়ে এলো। পায়ের শব্দে সৌম্যের সম্বিত ফিরল। ঘাড় ফিরিয়ে রোদ্দুরকে দেখা মাত্রই তার চোখ দুটি আতঙ্কে বড় বড় হয়ে উঠল। মুহূর্তের মধ্যে সৌম্যের মসৃণ কপালে ভাঁজ পড়ল, চোয়াল শক্ত হয়ে গেল তার। সে তড়িৎ বেগে রেলিং থেকে উঠে দাঁড়িয়ে ধরা গলায় ডাকল, ভাই নেমে আয়। রোদ্দুরের কণ্ঠস্বর বরফের মতো শীতল, কিন্তু তাতে একটা অমোঘ আদেশ মেশানো। বিনা বাক্য ব্যয়ে সৌম্য রেলিং ছেড়ে নিচে নেমে এলো। সামনে আসতেই রোদ্দুর দেখল এই কনকনে শীতেও সৌম্যের কপালে মুক্তোর দানার মতো বিন্দু বিন্দু ঘাম জমছে। ছেলেটা যে প্রচণ্ড মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে তা বুঝতে বাকি রইল না রোদ্দুরের। মনে মনে ভাবল, থাকাই তো উচিত। আকাম ঘটানোর আগে পরিণতির কথা মনে থাকলে আজ এই পরিস্থিতি হতো না। রোদ্দুর কিছু না বলে সপাটে সৌম্যর হাত টেনে ধরল। সিঁড়ির দিকে পা বাড়াতেই সৌম্য মোচড়াতে শুরু করল। এক অজ্ঞাত আশঙ্কায় তার কণ্ঠস্বাদ কাঁপছে। না ভাই, আমি নিচে যাব না, আমায় ছেড়ে দাও। বড় বাবা আমাকে মেরেই ফেলবে আজ। রোদ্দুর থমকে দাঁড়ালো। তীক্ষ্ণ চোখে সৌম্যর দিকে তাকিয়ে শান্ত গলায় শুধল, আমাকে কি মেরে ফেলেছে? সৌম্য উসখুস করে মাথা নাড়ল, বিড়বিড় করে বলল, তুমি তো তার। বাকিটুকু ওর তাকে শেষ করতে দিল না রোদ্দুর। মাঝপথেই কথা কেড়ে নিয়ে বলল, হ্যাঁ, আমি তার আপন ছেলে, আর তুই তার ভাইয়ের ছেলে। সম্পর্কে তফাৎ থাকতে পারে সৌম্য, কিন্তু হৃদয়ের জায়গায় পার্থক্যটা কোথায়? আর যা করেছিস তার মুখোমুখি তো তোকেই হতে হবে। আমি বাইরে থেকে কতটুকু আগলে রাখবো তোকে? সৌম্য মাথা নিচু করে রইল। একটা নিঃশব্দ নিস্তব্ধতা নেমে এলো তাদের মাঝে। রোদ্দুর এবার একটু নরম হলো। সৌম্যর কাঁধে হাত রেখে নিচু স্বরে বলল, ভয় পাস না, কিচ্ছু হবে না। যা করার আমি ম্যানেজ করে নেব। তুই শুধু নিচে আয় আর সত্যিটা স্বীকার করে নে। সেটুকুর হিম্মত অন্তত রাখ, ঠিক আছে? সৌম্য একবার কাপা চোখে রোদ্দুরের দিকে তাকালো। তার মৌনতায় সম্মতির আভাস ছিল কিনা বোঝা গেল না, তবে সে আর জোর করল না। রোদ্দুরের পাশে দাঁড়িয়ে যন্ত্রচালিতের মতো সে নিচে নামার সিঁড়ির দিকে পা বাড়ালো। এই বাড়ির নকশাটা বেশ অদ্ভুত। 3 দিক দিয়ে 3টে দালান উঠে গেছে।
আর তাদের বুক চিরে মাঝখানে পড়ে আছে এক চিলতে উঠান, যেটাকে এ বাড়ির অঘোষিত হলঘরও বলা চলে। দিনের বেলা সেখানে কাপড়ের মেলা বসে, বিকেলে পাটি বিছিয়ে গালগল্পে মেতে ওঠে বাড়ির নারী মহল। এমনকি ছোটোখাটো সালিশ বিচারও জমে ওঠে ওই চত্বরেই। কিন্তু আজ উত্তরে হাওয়ার দাঁত বসানো কামড় থেকে বাঁচতে বিচার সভা বসল ঘরের ভেতরেই। বড় কর্তা উমেদ মির্জার বিশাল শয়নকক্ষেই আজ সবার ডাক পড়েছে। বেচারা উমেদ মির্জা, ছেলে হুট করে এক অচেনা অজানা মেয়েকে বিয়ে করে ঘরে তুলে এনেছে, অথচ এতক্ষণ তিনি রা করার সময় পাননি। সারাদিন বাইরের কাজের চাপে মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে। অবশেষে বিশ্রামের প্রাক্কালে তিনি আসর বসিয়েছেন। কোনো সমস্যা মাথার ওপর ঝুলিয়ে রেখে নিশ্চিন্তে ঘুমানোর মানুষ তিনি নন। সব ঝামেলা আজ রাতের অন্ধকারেই মিটিয়ে ফেলতে চান তিনি, যেন ভোরের আলোটা অন্তত স্বচ্ছ হয়। ঘরের ঠিক মাঝখানে আদিবাকে বসানো হয়েছে একলা একটা কাঠের চেয়ারে। মেহেরজানের হাতটা শক্ত করে ধরে রাখা সত্ত্বেও মেয়েটা থরথর করে কাঁপছে। প্রৌঢ়া মেহেরজান যদিও বারবার সাহস দিচ্ছেন, তবু আদিবার বুকের ভেতরকার তোলপাড় থামছে না। সে বারবার অবাধ্য চোখে এদিক ওদিক তাকাচ্ছে। রোদ্দুর আর সৌম্যকে খুঁজছে সে। ওরা না এলে কি এই বিচার কার্য এভাবেই চলবে? উমেদ মির্জা পাথরের মতো স্থির হয়ে বসে রইলেন। তিনি তাদের জন্যই অপেক্ষা করছিলেন। অবশেষে রোদ্দুর আর সৌম্য ঘরে ঢুকল। সৌম্যর ঘাড়টা অপরাধীর মতো নুয়ে আছে মাটির দিকে, আর তার বিপরীত মেরুতে রোদ্দুর। বুক চিতিয়ে অত্যন্ত ধীরস্থিরভাবে ভেতরে ঢুকল সে, যেন কিছুই হয়নি। এমন এক নির্লিপ্ত ভঙ্গিতে সৌম্যর হাত ছেড়ে দিয়ে রোদ্দুর গিয়ে বসল ঠিক বাবার পাশের খালি জায়গাটিতে। সেখানে বসে ঘরের নিস্তব্ধতা ভেঙে ভারী গলায় রোদ্দুর ঘোষণা করল, বাবা, শুরু করুন। উমেদ মির্জা কিছুক্ষণ স্থির চোখে ছেলের দিকে তাকিয়ে রইলেন। ঘরের প্রতিটি কোণ থেকে তখন এক অদ্ভুত নীরবতা চুইয়ে পড়ছে। মির্জা সাহেব প্রথম প্রশ্নটি করলেন অত্যন্ত সরাসরি, মেয়ের পরিচয় কি? রোদ্দুর বিন্দুমাত্র বিচলিত না হয়ে শান্ত স্বরে জানালো, ভালো বংশের মেয়ে বাবা, পরিবারে মা বাবা আর 2 ভাই আছে। বড় ভাই টেলিকম কোম্পানিতে ভালো চাকরি করেন, ছোট ভাইটা এখনও পড়াশুনো করছে, আর আদিবা কিছুদিন আগেই ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছে। ইন্টার? মির্জা সাহেবের ভুরু কুঁচকে গেল। মুহূর্তের মধ্যে তার কণ্ঠের পারদ চড়ে গেল সপ্তমে। এত ছোট একটা মেয়ের সাথে তুমি জড়ালে কেমন করে রোদ্দুর? আমার অমতে আমার বাড়িতে এরকম বেশরম কাজ করার আস্পর্ধা তুমি পেলে কোথায়? এই শিক্ষাই তোমার বাবা তোমাকে বড় করেছিল? জবাব দাও। মির্জা সাহেবের সেই বজ্রগম্ভীর গর্জনে পুরো ঘর কেঁপে উঠল। আদিবা ভয়ে কুকড়ে গিয়ে পাশে বসে থাকা মেহেরজানের হাতটা হাড় ভাঙা জোরে চেপে ধরল। রেহনুমা বেগম মুখে আঁচল চেপে অঝরে কাঁদছেন। স্বামী আর সন্তানের এই মুখোমুখি লড়াই তিনি সইতে পারছেন না। অথচ রোদ্দুর নির্বিকার, যেন এক পাথুরে মূর্তি। উমেদ মির্জা আবারও চিৎকার করে জানতে চাইলেন, উত্তর দাও বেয়াদব, তোমায় কি এই আদব কায়দা শিখিয়েছিলাম আমি? রোদ্দুর এবার মুখ তুলল, স্থির এবং জোরালো গলায় বলল, বিয়েটা আমি করিনি বাবা। কথাটা ঘরের প্রতিটি মানুষের কানে যেন কোনো বোমার মতো ফাটল। ঘরে উপস্থিত প্রতিটি সদস্য, এমনকি মেহেরজানও স্তব্ধ হয়ে গেলেন। উমেদ মির্জা কপাল কুঁচকে তাকিয়ে রইলেন ছেলের দিকে। রোদ্দুর এবার সৌম্যর দিকে ইশারা করে বলল, হ্যাঁ, আমি বিয়ে করিনি। আদিবা আমার স্ত্রী নয়, ও সৌম্যর বিয়ে করা বউ। আমি ওকে আগলে রাখতে এতক্ষণ সব দায় নিজের ঘাড়ে টেনেছিলাম। সৌম্যর মা আইরিন এবার চিৎকার করে উঠলেন, এসব কি বলতেছো রোদাব্বা? নিজের দোষ ঢাকতে তুমি আমার পোলার নামে বদনাম দিতেছো কেন? কাউকে মিথ্যে অপবাদ দেওয়া আমার স্বভাবে নেই মেজমা। রোদ্দুর শীতল চোখে লতার দিকে তাকিয়ে বলল, আদিবাকে আমি বিয়ে করিনি, করেছে আপনার বড় ছেলে সৌম্য। ও আদিবার ব্যাচমেট। বিশ্বাস না হলে নিজের ছেলেকে জিজ্ঞেস করে দেখুন। আইরিন যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ছেলের দিকে তেড়ে গেলেন, কিন্তু উমেদ মির্জা হাত তুলে তাকে থামিয়ে দিলেন। গম্ভীর গলায় বললেন, আমার সামনে ছেলে মেয়েদের গায়ে হাত তোলার আস্পর্ধা এ বাড়িতে কারণেই আইরিন। কিন্তু ভাইজান, রোদ যদি সত্যি বলে থাকে তবে এর বিচার আমি করব। তুমি মা হিসেবে শাসন করতে পারো, কিন্তু আমার সামনে মারধর আমি পছন্দ করি না। সৌম্য, এদিকে আয়। সৌম্য স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ভয়ে তার শরীর কাঁপছে। ঘাড়টা এতটাই নুয়ে পড়েছে যে বুক পর্যন্ত খেকেছে। উমেদ মির্জা দ্বিতীয়বার ডাকলেন, কি হলো? তোকে ডাকলাম তো, এদিকে আয়। রোদ্দুর সৌম্যকে সাহস দিয়ে বলল, আয় এদিকে, কিচ্ছু হবে না। সৌম্য আর চোখে একবার আদিবার দিকে তাকালো, তারপর ধীর পায়ে লতা বেগমকে পাশ কাটিয়ে উমেদ মির্জার মুখোমুখি দাঁড়ালো। উমেদ মির্জা তীক্ষ্ণ দৃষ্টিতে ভ্রাতুষ্পুত্রের দিকে তাকিয়ে শুধালেন, তুই কি ওকে বিয়ে করেছিস? সৌম্য নিরুত্তর। মির্জা সাহেব আবারও বললেন, উত্তর দে সৌম্য, এতগুলো মানুষ না ঘুমিয়ে তোর জন্য বসে আছে। ওই মেয়েটা কার স্ত্রী, তোর না রোদ্দের? আমার। কণ্ঠস্বর কাঁপছে তার। উমেদ মির্জা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এত তাড়াহুড়ো কেন করলি? পড়াশুনো করছিলি, আমাদের অন্তত জানাতি।
আমরা বড়রা একটা সিদ্ধান্ত নিতাম। তোদের কি এখন ঘর সংসার করার বয়স হয়েছে? সৌম্য এবার ফুপিয়ে কেঁদে ফেলল। কান্নার মাঝেই সে বলতে লাগলো, আসলে চাচ্চু, আদিবা আমার সাথেই পড়তো। এসএসসিতে টাইফয়েড হওয়ায় ও 2 বছর পরীক্ষা দিতে পারেনি। আমি ওর চেয়ে এগিয়ে গেলাম, কিন্তু যোগাযোগটা ছিল। ওর এইচএসসি শেষ হওয়ার পরই ওর পরিবার বিয়ের জন্য উঠে পড়ে লাগলো। প্রবাসী এক ছেলের সাথে সামনের সপ্তাহেই বিয়ে ঠিক। এদিকে আদিবা আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না, এমনকি ও কয়েকবার আত্মহত্যার হুমকিও দিয়েছিল। আমি আর কোনো উপায় না দেখে ওকে বিয়ে করে ফেলি। একটু দম নিয়ে সৌম্য আবার বলল, বিয়ে তো করলাম, কিন্তু ঘরে কিভাবে জানাবো সেই ভয়ে রোদ ভাইকে সব বললাম। ভাইয়াই বাইরের থেকে ওকে নিয়ে এলো। সবাই ধরে নিল আদিবা ভাইয়ার স্ত্রী। আমি যখন দেখলাম কেউ চিৎকার চেঁচামেচি করছে না, তখন ভাইয়াকে বলেছিলাম এখন চুপ থাকতে, আগে তোমার সাথে একা কথা বলে শান্ত করতে। কিন্তু ভাইয়া বলল যা জানানো হবে সবার সামনেই জানানো হবে। আমিও ভেবে দেখলাম যা করে ফেলেছি তা থেকে ফেরার পথ নেই। তুমি চাইলে মেরে ফেলো চাচু, কিন্তু রাগ রেখো না। বাবা না থাকলেও তুমি তো আমাদের নিজের সন্তানের মতোই আগলে রেখেছো। তুমি রাগ করলে আমার খুব কষ্ট হবে চাচু, খুব কষ্ট হবে। সৌম্যর শেষ কথাগুলো কান্নায় ভেঙে পড়ল। ঘরের গুমোট ভাবটা এবার এক বুক চাপা দীর্ঘশ্বাসে পরিণত হলো। উমেদ মির্জা এক দৃষ্টে সৌম্যর দিকে তাকিয়ে রইলেন। তার চোখে তখন রাগের বদলে এক বিষণ্ণ বিস্ময়। আদিবা উঠে এলো এই পর্যায়ে। হঠাৎ করেই একগাদা সাহস সঞ্চয় করেছে সে। সরাসরি গড়িয়ে পড়ল উমেদ মির্জার পায়ের ওপর। দুহাতে পা দুটো আঁকড়ে ধরে কেঁদে চলল অনবরত। ফোপানো সুরে বলতে লাগলো, আমায় ক্ষমা করবেন, আপনার বাড়িতে আমি এভাবে আসতে চাইনি। বিশ্বাস করুন বড় চাচা, উপায় না পেয়েই আমরা এরকম একটা কাজ করতে বাধ্য হয়েছিলাম। মির্জা সাহেব ধরে তুললেন আদিবাকে, সোজা করে বললেন, তোমার বাসায় জানিয়েছিলে? আদিবা ঘাড় নাড়ল। জানিয়েছিলাম তো, তারা কিছুতেই মানল না। আমার ফোন কেড়ে নিয়ে আমায় রুম লক করে ফেলেছিল এক প্রকার। জোর করেই বিয়েটা দিয়ে দিত। বুঝতে পেরেই আমি উপায় না পেয়ে এভাবে বেরিয়ে আসি। জটিল করলে তোমরা ব্যাপারটা। সৌম্য যদি আমাকে জানাতো আমি তোমার পরিবারে কথা বলতাম, আমার কথা নিশ্চয়ই তারা ফেলতো না। সৌম্যকে তারা দেখেছে, ওর বংশ ওর পরিবার তো দেখেনি। আদিবা মাথা নত করে চুপ করে রইল। সৌম্য নাক টানছে দেখে উমেদ মির্জা বিরক্ত হয়ে বললেন, চোখ মুছে ঘরে যা, যা করার করেই ফেলছিস, এখন আর কেঁদে কি হবে? তুমি আমার উপর রেগে নেই তো চাচ্ছু? ঘরে যা বউকে নিয়ে। আইরিন আদিবাকে তুলে নিয়ে সৌম্যকে সাথে করে বেরিয়ে গেল ঘর ছেড়ে। লতা যাওয়ার সময় তাকে ডেকে জানিয়ে দিলেন উমেদ, ওমরকে জানানোর দরকার নেই, এখন চিন্তায় থাকবে এসব নিয়ে। ওই দেশে এমনিতেই ঝামেলায় আছে বেচারা, তুমি আবার এসব জানিয়ে অতিরিক্ত টেনশন দিও না লতা। লতা আচ্ছা ভাইজান বলে তৃপ্তি স্বস্তিকে নিয়ে বেরিয়ে গেল। রয়ে গেল রেহনুমা, রোদ্দুর আর উমেদ। বিকেল এসে উকি দিল এমন সময়। মেহেরজান তাকে দেখেই খেকিয়ে উঠলেন, কিরে ছেড়ি, তোর এই নাকি? এত রাইত হইছে, টই টই না কইরা যায় ঘুমা যা। উফ বুড়ি, যাইতেছি, একটু দেখতে আসছি। দেখা লাগবো না, ভাগ এখান থেকে। একটা কথা বললে শুনোস না, অলক্ষীর ঘরের অলক্ষী, যেই নে মুখ দেয় ওই নে অভিশাপ লাইগা যায়, যা ভাগ। বিকেল মুখ ভোতা করে বেরিয়ে গেলে তার পেছন পেছন মেহেরজানও বেরোলেন। রোদ্দুর উমেদ মির্জাকে বলল, উনি সবসময় বিকেলকে আজে বাজে কথা শোনায় কেন? বাবা আপনি কিছু বলতে পারেন না? উমেদ মির্জা জানালা আটকাতে লাগলেন ঘরের। বাদ দে, বয়স্ক মানুষ, কদিনই বা বাঁচবে। তাই বলে যা খুশি তাই বলবে সব সময়? ওসব বাদ দিয়ে তুই নিজের ঘাড়ে এসব টানতে গেলি কেন আব্বা? তুই জানিস আমি সন্ধে থেকে কোনো একটা কাজে মন বসাইতে পারি নাই? রোদ্দুর একটু নরম হলো, বলল, আমার নাম জুড়লে বাড়ির সবাই চুপচাপ থাকবে বলেই আর কিছু বলি নাই। আর আমি ঘরে আসার সাথে সাথেই সবাই ধরে নিয়েছিল ও আমার স্ত্রী, তাই আমিও চুপ করেছিলাম। এরপর থেকে এরকমটা করবা না আব্বা, আমি বয়স্ক মানুষ, আমার হার্টে কখন কি হয়। রোদ হেসে বলল, কিচ্ছু হবে না, আপনি এখনো অনেক শক্ত আছেন, এত বড় সংসারটার মাথা হয়ে আছেন, আপনার কিচ্ছু হবে না। আপনাকে যত স্বপ্ন যত ইচ্ছা সব পূরণ হওয়া দেখবেন আপনি। সত্যি আব্বা? আপনি যা চাইবেন আমি তাই করব সবসময়, কথা দিয়েছি না? বুঝলে রেহনুমা, এরকম সোনার টুকরো ছেলে দিয়েছ আমাকে, তার জন্য তোমাকে শতবার ধন্যবাদ জানালেও কম হবে না। রেহনুমা অল্প একটু হাসলেন। হঠাৎ করেই তার কপালে কয়েকটা চিন্তার রেখা পড়ল। মায়ের গন্ধ কেমন হয় জানে না বিকেল, খুব ইচ্ছে করে মাঝে মাঝে আহ্লাদী হয়ে চিতিয়ে পড়তে মায়ের কোলে। স্কুল থেকে বাড়ি ফিরেই ব্যাগ, মোজা, পানির বোতল সোফায় ছুঁড়ে ফেলে চিৎকার করে মা মা বলে ডাকতে। কলেজ থেকে এসে ক্লান্ত, দিশাহারা, অসহায় হয়ে মায়ের বুকের ওপর ঝাঁপিয়ে পড়তে। জ্বর কিংবা অসুস্থে পাশে বসে সেই মানুষটা মাথায় পানি দিয়ে দিক, জিজ্ঞেস করুক, বাবু কি খাবি, কি খেতে মনে চায় বল মাকে, যা বলবি মা তাই বানিয়ে দিব। অথবা হাজারটা নালিশ জমিয়ে মাকে জানাতে,
ওমা জানো, আজ ও আমাকে এটা বলেছে, ও আমার সঙ্গে এটা করেছে, জানো মা, ও খুব খারাপ, তুমি কিন্তু ওকে বকে দেবে। ওমা, সামনের শুক্রবার বিরিয়ানি রাঁধিয়ে ওকে দেবে না, খবরদার। বিকেল একা একাই বিছানায় শুয়ে গুটিসুটি দিয়ে যায়। কম্বলের নিচে ওর একটুখানি দেহটা কুকড়ে কেঁপে কেঁপে উঠে। কাঁদে মেয়েটা, দু হাতে খামচড়ে ধরে পাশ বালিশ, একা একাই গুনগুনিয়ে ডাকে, মা মা, কোথায় চলে গেলে মা? ওই উত্তরে সাড়া দেয় না কেউ, জানে কেউ দেবেও না কোনোদিন। কত রাত মায়ের সান্নিধ্য পাওয়ার তৃষ্ণায় গুমুড়ে উঠেছে ও, কত প্রহর কাটিয়েছে নীরবে নিভৃতে, কেঁদে কেঁদে একাকী। কান্নার বেগ বাড়ে, কণ্ঠ রুদ্ধ হয়ে আসে, নাক দিয়েও পানি ঝরে মেয়েটার। দুহাতে আরও শক্ত করে জড়িয়ে নেয় বালিশটাকে, ডুবে যায় ওর অতল গহ্বরে। জড়ানো গলায় কিছু একটা বিড়বিড় করতে করতে একসময় হারিয়ে যায় ঘুমের গহীন দেশে। সেখানেও যদি মায়ের সঙ্গে দেখা হতো। রাতের মধ্যপ্রহর কাটছে, ঘড়ির কাঁটায় টিকটিক করে এগিয়ে চলছে সময়। চারিদিক স্তব্ধ, অন্ধকার, নিগূঢ় রজনী। একটা পিন পড়ার শব্দেও নেই কোথাও। এমন সময়ে একদম নিঃশব্দেই ভেড়ানো দরজাটা হাঁ করে খুলে গেল এক চিলতে। ভেতর দিয়ে ছোঁ মেরে ঢুকল কেউ, আবার দরজাটা চাপিয়ে দিল ধীর হাতে। আস্তে হেঁটে এগিয়ে গিয়ে বসল বিছানার ওপর। মেয়েটা ঘুমোচ্ছে জড়সড় হয়ে, বুকের ওপর কম্বল সরে গেছে, নিচ দিয়ে পায়ের পাতা বেরিয়ে এসেছে। বেডসাইড টেবিল ল্যাম্পের হালকা নীল আলোয় তার ঘুমন্ত মুখটাই দেখাচ্ছে কোনো স্বর্গের অপসরার মতো। কোনো ভান নেই, কপট নেই, একগাদা সরলতায় স্নিগ্ধ তরল মুখখানি। হাতের আজলায় ভরে চুমু খেতে ইচ্ছে করে রোদ্দুরের। বুকের ছাতি শুকিয়ে যায় হঠাৎ। খেয়াল করে চোখের কার্নিশ ঘেজা এখনো। কাঁদছিল মেয়েটা, অসহায় লাগে রোদ্দুরের, খালি খালি হয়ে মাঝখানটা। কেন কাঁদে বোকা মেয়েটা? ও কি জানে না রোদ্দুর মির্জা ওর কান্না সহ্য করার মতো শক্তিশালী হয়ে ওঠেনি এখনো? একটা হাত আলতো করে রাখে কপালে, চমকে ওঠে। বিকেল ঘুমের ঘুরেই গোঙালো। মেয়েটার গা জ্বরে পুড়ে যাচ্ছে। দরজায় 2-3 বার টোকা পড়তেই তৃপ্তি ঘুম ভাঙা চোখে উঠে এলো। দরজা খুলে রোদ্দুরকে দেখতে পেয়ে ভারী অবাক হলো। চোখ খোঁচলে বলল, ভাই। পেছন ফিরে ঘুমন্ত স্বস্তিকে এক নজর দেখে নিয়ে দরজাটা ভিড়িয়ে নিজে বাইরে বেরিয়ে এলো। শুধালো, এত রাতে তুমি? কিছু হয়েছে? মাথা নাড়ল রোদ্দুর। ওর অনেক জ্বর, একটু থাক ওর সঙ্গে। কার? বুঝতে না পেরে প্রশ্নটা করল তৃপ্তি। রয়ে শয়ে জবাব দিল ছেলেটা, বিকেলের। তৃপ্তি এবার অসম্ভব রকমের বিস্ময় নিয়ে তাকালো রোদ্দুরের দিকে। চোখের পাপড়ি ঝাপটে 2-3 বার পলক ফেলল। রোদ্দুর মিয়ে গেল অস্বস্তির কাঁটায়। উসখুস করে নিজেই যেন নিজেকে বলল, যাচ্ছিলাম ওপাশ দিয়ে, তখন গোঙানোর আওয়াজ শুনে ঢুকে দেখি জ্বরে কাতরাচ্ছে, তাই তোকে ডাকতে এলাম। আচ্ছা, ঠিকঠাক বিশ্বাস করল কিনা তৃপ্তি বোঝা দায়, তবে আর কিছু জিজ্ঞেস করল না। শান্ত মুখে জানালো, তুমি ঘুমোতে যাও, আমি ওর কাছে থাকব, চিন্তার কিছু নেই। থ্যাংক ইউ, ছোট করে বলল রোদ্দুর। চলে যাওয়ার জন্য পা বাড়াতে গেলে তৃপ্তি আবার বলে উঠল, তবে এভাবে এত রাতে হাঁটাহাঁটির অভ্যেসটা বদলে ফেলো ভাই। বড় বাবা জানলে খুব একটা পছন্দ করবেন না কিন্তু। রোদ্দুর শুনল, কিছুই বলল না। চুপ করে চলে গেল নিজের ঘরের দিক। তবে মন পড়ে রইল ওই ঘরে, বিকেলের কাছে। মেয়েটাকে পাশে বাকি রাতটুকু বসে থাকবার অধিকার কেন যে তার নেই? এই মেয়েটাকে নিজের করে, একান্তই নিজের করে পাওয়ার যে গোপন স্বপ্নজাল নিজের বুকের মধ্যিখানে এঁকেছে সে, তা কি কোনোদিন আদৌ পূরণ হবে? রোদ্দুর মাথা ঝেড়ে ভাবনাটাকে ঠেলে বের করে দেওয়ার চেষ্টা করল। বুকের ভেতরটা শুকিয়ে এতটুকুন। ঘরে গিয়েই আগে পানি গিলল গ্রোগাসে। তাতে যদি একটু তৃষ্ণা মেটে। মিটবি কেমনে? এ তৃষ্ণা যে অন্য কাউকে কাছে পাওয়ার আজন্ম তৃষ্ণা। শীতের ছোটো দিনগুলো বড় দ্রুত ফুরিয়ে যায়। যখন বিকেলের ঘুম ভাঙল, তখন বাইরের আকাশ জুড়ে ধূসর কুয়াশার এক নিরেট চাদর। সূর্যটা অনেক আগেই সেই মেঘের আড়ালে মুখ লুকিয়েছে। উত্তরে হাওয়া ততক্ষণে তার ধারালো দাঁত বসাতে শুরু করেছে ধরণীর বুকে। জানালার পাশ দিয়ে বয়ে যাওয়া বাতাসের শনশন শব্দে এক রুক্ষ শুষ্ক হাহাকার। বিকেল অনেকক্ষণ মূর্তির মতো বিছানায় বসে রইল। মাথাটা অসম্ভব ভারী হয়ে আছে, যেন ভেতরে কেউ পাথরের বোঝা চাপিয়ে দিয়েছে। সারা শরীরের রাজ্যের অসহ্য ব্যথা। মনে হচ্ছে বিষ পিঁপড়ের দল হাড়ের মজ্জার ভেতর কামড়ে ধরছে অবলীলায়। মগজের ভেতরটা ভোঁতা, অসার। নিজেকে খুব দিশেহারা আর শূন্য লাগছে ওর। ঘরের ভারী পর্দাগুলো টানা থাকায় বাইরের আলো ঠিক ধরা যাচ্ছে না।
বিকেল কিছুতেই মেলাতে পারছে না এটা কোন বেলা, ভোর নাকি সন্ধে। কতক্ষণ ঘুমিয়েছে সে? কেউ কি একবারও তাকে ডাকতে আসেনি? অজস্র প্রশ্ন আর নিজস্ব ভাবনায় যখন বিকেলের মস্তিষ্ক আরও ভারাক্রান্ত, ঠিক তখনই দরজার কবজা ঘুরে গেল। ঘরে ঢুকলেন আইরিন ফুপু, তার হাতে এক থালা ধোঁয়া ওঠা ভাত। ফুপুকে দেখে বিকেল সব ক্লান্তি ঝেড়ে ফেলে একটা কাঁচু মাচু হাসি দেওয়ার চেষ্টা করলো। সহাস্য বদনে জিজ্ঞেস করলো, এটা কোন বেলা গো ফুপ্পি, রাত হয়ে গেল নাকি? আইরিন ভ্রু কুঁচকে ওর দিকে তাকালেন, তারপর খাটের পাশে ভাতের থালাটা রেখে বললেন, বাপরে বাপ, কথা শুনে তো মনে হচ্ছে মহারানীর হুঁশ ফিরেছে। পুরোপুরি সুস্থ হয়েছিস তবে? বিকেল অবাক হয়ে শুধালো, কেন, আমার আবার কি হয়েছিল? ওমা, মনে নেই জ্বরে যে তুগলকি কাণ্ডটা করলি কাল রাত থেকে? 2 বার বমি করে ভাসিয়ে দিলি সব, একবার তো আমার গায়ের ওপরেই, আর সারাটা সময় কি সব আবল তাবল বকছিলি খোদা মালুম। একটু থেমে বিকেলের চোখের দিকে তীক্ষ্ণ নজর দিলেন। আচ্ছা, এই উদয় ছেলেটা কে রে? সারা রাত উদয় উদয় করে অস্থির হয়েছিলি, কার সাথে লটরপটর শুরু করলি সবার আড়ালে বলতো? কথাটা শোনা মাত্রই বিকেলের মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। লজ্জায় আর আতঙ্কে সে তড়িঘড়ি দাঁত দিয়ে নিজের জিভ কামড়ে ধরল। উদয় ওর ক্লাসমেট, গায়ের রং যেমন ধবধবে ফর্সা, চেহারাটাও মাশাল্লাহ। বিকেলের ক্রাশ লিস্টের একদম শুরুর দিকেই ওর নাম। জ্বরের ঘোরে অবচেতন মনে ছেলেটার নামই তবে ফাঁস করে দিয়েছে সে। ইস, ফুপু এখন কি না কি ভাবছেন। বিকেল হড়বড় করে নিজেকে সামলানোর চেষ্টা করল। না ফুপ্পি, তুমি যা ভাবছো তেমন কিছু না, ও আমার স্রেফ ফ্রেন্ড, আমরা একসাথে কোচিং ক্লাস করি তো, তাই হয়তো নামটা মিক দিয়ে চলে এসেছে। আইরিন তবু বিশ্বাস করতে পারলেন না, ভ্রু কুচকে সন্দিহান গলায় বললেন, সত্যি তো? কথাবার্তায় তো তা মনে হলো না। যেভাবে উদয়কে ডাকছিলি, ছি ছি ছি, আজকালকার ছেলেমেয়েরা সত্যিই সব আপডেট ভার্সন, আমাদের ধরাছোঁয়ার বাইরে তোরা। আমার এক ছেলে কোথা থেকে কাকে ধরে এনে বিয়ে করে সংসার পেতেছে, ও নিয়েই আমি অস্থির। তুই আবার এমন কিছু করে বসিস না মা, তোকে আর দীপ্রকে নিয়েই আমার এখন শেষ ভরসা। বিকেল এগিয়ে এসে আইরিনের হাত ধরে তাকে বিছানায় বসিয়ে নিজে মাথাটা কোলের ভেতর ঢুকিয়ে শুয়ে পড়ল। আইরিন ওর চুলে বিলি কাটতে লাগলেন। ধীর গলায় জানতে চাইলেন, শরীরটা ভালো লাগে বাবু? উঠে হাত মুখ ধুয়ে নে, ভাত খাবি না? খাবো ফুপ্পি। হঠাৎ করেই অন্যমনস্ক হলেন আইরিন, বলতে লাগলেন, সৌম্যটা কি করলো বলতো বাবু? আমার তো মাথায় ঢোকে না। ভালোই তো পড়ছিল, ওকে বাইরে পাঠাবো, এই নিয়ে কত স্বপ্ন দেখলাম আমি। এরকম একটা কিছু করতে পারে আমার কল্পনাতেও আসেনি ঘুনং করে। কি যে করি আমি। বিকেল উঠে বসে মুখোমুখি হলো। মেনে নাও ফুপ্পি, তাহলে দুপক্ষই ভালো থাকবে। সৌম্য ভাইয়া খুব ভালো ছেলে, আমার ভাই হিসেবে বলছি না, তার ভেতর ছেলে হিসেবেও গুণাবলী দারুণ। কিন্তু আজকাল সবাই মোবাইল, ফেসবুক এসবে মজে থাকে, সেখানে ভাইয়া সব সময় পড়াশোনা নিয়ে সিরিয়াস, ফ্যামিলিকে টাইম দিতে সর্বদা প্রস্তুত, কোনো বাজে আড্ডা নেই, বাইরে অকারণে যাওয়াটাও পছন্দ করে না। সে যেহেতু এমন একটা কাজ করেছে, তখন নিশ্চয়ই চাপটা অতিমাত্রায় ছিল। তুমি তো তার মা, তুমি না বুঝলে কে বুঝবে বলো? ওই মেয়েটাও সুন্দর তো, আদব কায়দাও দেখেছি ভালোই। মেনে নাও না ফুপ্পি, প্লিজ। আইরিন এক ভ্রু উঁচিয়ে বললেন, বাপ রে, ভাইয়ের হয়ে এত দালালি করতেছিস? কি ঘুষ টুস খাওয়াইছে নাকি শয়তানটায়? না, যা বলছি মন থেকে, ট্রাস্ট মি। এই মুহূর্তে ভাইয়ার কনফিডেন্স লেভেল একদম ডাউন, মানসিকভাবেও ভেঙে চুরে আছে। ভাবছে এরকম কিছু করার জন্য নিশ্চয়ই তোমরা সবাই তাকে পর করে দেবে। এখন যদি সত্যি সত্যি সবাই মিলে অ্যাকসেপ্ট না করো, তাহলে ভাইয়ার ধারণা সত্যি প্রমাণিত হবে এবং ভাইয়া আরও মানসিকভাবে ডাউন হয়ে যাবে। তুমি কি এটা চাও বলো? তখন দেখা যাবে পড়াশোনা থেকে শুরু করে ক্যারিয়ার সব দিকেই ভাইয়া পিছিয়ে পড়বে। তুমি নিশ্চয়ই এমন কিছু চাইবে না, তাই এটাই ভালো। মেনে নাও, সাপোর্ট দাও, সাহস দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। আইরিন ভারী বিস্ময়ে পলক ঝাপটালেন, গলার পারদ স্তম্ভিত করে বললেন, বাপরে বাপ, তুই দেখি বিরাট বড় হয়ে গেছিস। আমি তোকে অযথাই এইটুকুনি ভাবছি, কত জ্ঞানের কথা বললি। বিকেল লজ্জা পাওয়ার ঢং করে বলল, যাও তো ফুটপি। না সত্যি, মেয়ে দেখি বিয়ে দেওয়ার সময় চলে এসছে। বিকেল মুখ ভেঙালো, আমি বিয়েই করব না কোনো দিন। কেন? এমনি, আমি চলে গেলে তোমাদের সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করবে কে? সে তো তুই করবিই সব সময়, কিন্তু বিয়ে তো করতেই হবে সোনামণি। জানিস তো এই জীবনের সবচেয়ে বড় পাওয়া কি? মনের মতো একটা মানুষ পাওয়া, নিজের মানুষ, আপন মানুষ। শেষ বয়সে তোর সঙ্গে কেউ থাকবে না,
থাকবে শুধু তোরই একান্ত নিজের মানুষটা, সেই হবে তোর সুখ দুঃখের সঙ্গী। বিকেল চুপ করে রইল, কিছু বলল না সঙ্গে সঙ্গে। হঠাৎ করেই কথাটা তার মস্তিষ্কে গিয়ে আঘাত করেছে। একটা নিজের মানুষ, আপন মানুষ, শেষ বয়সের সঙ্গী, এভাবে কখনো ভাবা হয়নি। আচ্ছা, এরকম কেউ কি সত্যিই হয়? হবে কোনোদিন ওর জীবনে? নাকি সবটাই রূপকথার গল্পে সম্ভব? বাস্তবতা আসলে কি? আইরিনের স্পর্শে ধ্যান ভেঙে গেল ওর। ফ্যাল দৃষ্টিতে তাকালো ফুপুর দিকে। আইরিন নরম সুরে বললেন, অত চিন্তা করিস না, জীবন যখন শুরু হয়েছে একটা পথে গিয়ে শেষও হবে। তুই শুধু হালটা শক্ত করে ধরে রাখবি সব সময়। আজ হয়তো বুঝতে পারছিস না, কিন্তু একদিন বুঝবি ফুপু তোকে কোন হাল শক্ত করে ধরার জন্য বলেছি। এবার নে, ওর ঝটপট ভাতটা খেয়ে আমায় উদ্ধার কর। মেডিসিন খাবি না? জ্বর সেরে যায়নি তো আবার রাতে ওঠে যদি? ওর তাড়াতাড়ি। বিকেল হঠাৎ আইরিনকে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে তার গালে গাল ঘষে বলল, তুমি একটা চকলেট, সত্যি, অ্যান্ড আই লাভ চকলেট ফুপি। আইরিন হাসলেন প্রত্যুত্তরে। ঘরটির গঠন কিছুটা অদ্ভুত, ত্রিকোণ আকৃতির। তার ঠিক মাঝামাঝি দখল করে আছে বিশাল এক পুরনো আমলের খাট। খাটের চার কোণে চারটি কাঠের স্ট্যান্ড সগর্বে দাঁড়িয়ে, যেন কোনো প্রাচীন দুর্গের প্রহরী। এক কোণে দেয়ালের সাথে খুব টেনে টুনে গুজে দেওয়া হয়েছে ছোট একটি কাঠের টেবিল, তার উপর অগোছালো অবস্থায় পড়ে থাকা কতগুলো বইয়ের স্তূপ, আর বইগুলোর উপর ঝুঁকে দাঁড়িয়ে আছে একটা একলা স্টাডি ল্যাম্প। বাম পাশের দেয়াল ঘেঁষে পাশাপাশি দুটি পড়ার টেবিল, একটি দীপ্রর, অন্যটি সৌম্যর। দুই ভাই ছোট থেকেই এই টেবিলে পাশাপাশি বসে শৈশব থেকে কৈশোরে পা রেখেছে। এছাড়া ঘরে একটি আলনা আর ছোট একখানা ওয়ার্ড্রোব ছাড়া আর তেমন আসবাব নেই। ঘরের সাজসজ্জায় ছেলেদের রুক্ষ আর সাদামাটা একটা ছাপ স্পষ্ট।